হ্যালো, আসসালামু আলাইকুম। চতুর্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। আজকে এবং গতকালকে আমাদের দুদিন ব্যাপী এই সম্মেলনে আমাদের অনেকগুলো সেশন এবং অনেকগুলো ওয়ার্কশপ ছিল। যে ওয়ার্কশপ এবং সেশনের মাধ্যমে আমাদের উদ্যোক্তারা অনেক কিছু জানতে পেরেছে। ইন্ডাস্ট্রি লিডারদের সাথে তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পেরেছে এবং অনেক কিছু শিখতে পেরেছে। সেই ধারাবাহিক আলোকে আমাদের আজকে তরুণ জাতীয় উদ্যোক্তা সম্মেলনে আজকে আমাদের সর্বশেষ সেশন ই-কমার্স নিয়ে, ই-কমার্স ইন বাংলাদেশ প্রবলেম, চ্যালেঞ্জেস, অপরচুনিটিস অ্যান্ড সলিউশন। তো আজকের সেশনে আমরা বাংলাদেশের আমরা চারজন গুণী মানুষকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, যাদের কাছ থেকে আমরা বাংলাদেশের বর্তমান ই কমার্সের প্রবলেমটা কি, চ্যালেঞ্জ কি, অপরচুনিটি এবং এর সলিউশনটা কি, এই বিষয়গুলো আমরা জানবো। আমরা প্রথমেই যুক্ত করে নিচ্ছি, আমাদের মাঝে আছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইক্যাবের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন। সালাম আলাইকুম শিপন ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? এই জি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের চালডাল.কম, আমাদের খুব পপুলার ই কমার্স একটি সাইট এবং বাংলাদেশে খুব জনপ্রিয় একটি ই কমার্স সাইট। চালডাল.কম এর ফাউন্ডার এন্ড সিওও জিয়া আশরাফ ভাইকে। সবাইকে ভাই, কেমন আছেন? হাউ আর ইউ? জি আলহামদুলিল্লাহ। এরপর আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের মাঝে আরেকজন গুণী ব্যক্তিকে, মাহাদিউজ্জামান, সলিউশন আর্কিটেকচার, অ্যামাজন ওয়েব সলিউশনস, ওয়েব সার্ভিস ইউএসএ। আসসালামু আলাইকুম সাইদ ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। এরপর আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের দেশে আরেকজন উদ্যোক্তা এবং খুবই পরিশ্রমী এবং উদ্যমী উদ্যোক্তা, যে কিনা বাংলাদেশের তৈরিকৃত পণ্য নিয়ে ক্রস বর্ডার ই কমার্সের মাধ্যমে বাংলাদেশের পণ্যকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। ঠিক এমনই একজন উদ্যোক্তাকে, আদিবিডি লিমিটেডের ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ফাতিমা বেগমকে। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম সাইদ ভাই, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সবাইকে আমাদের আজকের এই চতুর্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনের পক্ষ থেকে এবং ইয়াং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে চতুর্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলন বাংলাদেশে একটি ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি চলে আসছে এবং এবার চতুর্থবারের মতো আয়োজন করছে এবং এবারে আয়োজনে ইয়াং এর সাথে আছে ইএসডিপি এবং বিডা। আমরা সেই প্রোগ্রামে আজকে আমাদের শেষ সেশন এবং বাংলাদেশে খুব জনপ্রিয় একটি সেশন নিয়ে আমরা আসবো এবং সেই সেশনটি হচ্ছে ই কমার্স নিয়ে। আপনারা জানেন যে, প্রিয় দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে বিজনেস ইন্ডাস্ট্রিতে সবচাইতে ভালো এবং গ্রোয়িং সেক্টর হচ্ছে ই কমার্স সেক্টর। সেই ই কমার্স সেক্টরকে নিয়ে আমরা কথা বলবো, ই কমার্স সেক্টরের চারজন গুণী মানুষের সাথে নিয়ে। আমি প্রথমেই যদি একটু জানতে চাই, আমাদের বাংলাদেশের একমাত্র ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, একমাত্র ই কমার্সের ট্রেড অ্যাসোসিয়েশন ইক্যাবের সম্মানিত সহসভাপতি শিপন ভাইয়ের কাছ থেকে, যে আমরা জানি যে ইক্যাব বাংলাদেশের একমাত্র ট্রেড অ্যাসোসিয়েশন ই কমার্স সেক্টরে এবং ই কমার্স ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য ইক্যাব নানা রকম কার্যক্রম চালু করেছে। আমরা সবচাইতে বেশি খেয়াল করেছি, আমরা গত করোনাকালীন সময়ে ইক্যাব বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, ইকোসিস্টেমকে ধরে রাখার জন্য, ই কমার্সকে বাংলাদেশের মানুষের দ্বারগড়ায় পৌঁছে দেওয়ার জন্য, গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য অনেক কাজ করে যাচ্ছে। তো আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, ই কমার্স ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কাজ করতে গিয়ে আপনি অ্যাজ এ ট্রেড অ্যাসোসিয়েশন পক্ষ থেকে অনেক প্রবলেম ফেস করেছেন, অনেক চ্যালেঞ্জ ফেস করেছেন এবং অনেক সম্ভাবনাও দেখেছেন। আমরা একটু জানতে চাইবো সম্ভাবনাগুলো কি ছিল এবং আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি সেই প্রবলেমের সলিউশনগুলো কি হলে ই কমার্স ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমগুলো অনেক ভালো একটা পজিশনে যেতে পারে। ধন্যবাদ সাইদ ভাই। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ই কমার্স নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, আপনি যে সেক্টরে সমস্যা আছে সেই সেক্টরটার আসলে অপরচুনিটিও আছে। নিশ্চয়ই ই কমার্স বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ আমার কাছে মনে হয়, যেটা আপনি যদি ই কমার্সের হিস্ট্রিটা দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, খুব বেশি দিন আগের নয়, জাস্ট 6-7 বছর আগে। এর আগে ই কমার্সের তেমন কোনো কার্যক্রম বাংলাদেশে খুব বেশি চোখে পড়ার মতো ছিল না, যদিও ই কমার্স ইন্ডাস্ট্রি সারা পৃথিবী ধরে অনেক আগ থেকেই। তো সেই দিক চিন্তা করলে, যেহেতু একটা বেবি অবস্থায় আছে ই কমার্স বাংলাদেশে, তো স্বাভাবিক কারণেই এখানে অনেক প্রকৃতির এই ইন্ডাস্ট্রির জন্য প্রবলেম থাকবে। বাট যখন কিছু প্রবলেম থাকে, সেটাই আসলে অপরচুনিটি ক্রিয়েট করে।
তো আমি মনে করি ই কমার্স বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটির জায়গা। এই ইন্ডাস্ট্রিতে আসলে ইয়াংদের জায়গা। সো অপরচুনিটির জায়গাটা যদি বলি সেটা ইয়াংদের জায়গায় বলবো। বাংলাদেশে আপনি যদি ধরেন 15 থেকে 30 বছর বয়সের ইয়াংদের পরিমাণ বা যুবকদের পরিমাণ এটা প্রায় 5 কোটি বা এর থেকে বেশি। তো এই পরিমাণ লোকের উপর ডিপেন্ডেন্সির একটা বিষয় আছে, সেটা দুই ভাবে। একটা হলো সামাজিক ডিপেন্ডেন্সি, আরেকটা হলো আপনার এই সোশ্যাল মানে ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সি। তো ইয়াংরা এমন এক জায়গায় কাজ করতে হয় তাদেরকে, তারা নিজেরাই জানে না যে আসলে তারা এই কোন জায়গায় কতটুকু গুরুত্বপূর্ণ সোসাইটিতে। তাদের উপর ডিপেন্ড করে, তাদেরকে ফলোয়ার হলো আপনার শিশু কিশোররা। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, তারা ইয়াংদেরকে মনে করে তাদের আইডল। আবার যখন ইকোনমিক্যাল দিক থেকে আপনি বা আরেকবার ডিপেন্ডেন্সি আরেকটা উইং আছে, সেটা হলো বৃদ্ধরা তখন চিন্তা করে ইয়াংদের উপর ডিপেন্ডেন্ট, বিকজ তারা বয়সের কারণে অনেক কিছু করতে পারেন না। আপনি চিন্তা করে দেখেন, যখন সামাজিক ভাবে দেখবেন তখন ইয়াংদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো ডিপেন্ডেন্সি সোসাইটি। এখন ইকোনমিক্যাল জায়গা দেখেন, সেটাও কিন্তু ইয়াংদের হাতে। কিভাবে? আপনার 15 থেকে 30 বছরের এই যুবকরা এই টেকনোলজির যুগে দেখবেন যে তারাই বায়ার, তারাই আপনার নতুন নতুন উদ্যোগ সৃষ্টি করতেছে, তারাই সোসাইটিতে অনেক বেশি ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন করতেছে, তারাই আগামীর ভবিষ্যৎ, তারাই কিন্তু এই দেশের লিডার হিসেবে এখন কাজ করছে বিভিন্ন জায়গায় এবং ভবিষ্যতে লিডার হিসেবে তৈরি হবে। সো এই ইয়াং যে গ্রুপটা নিয়ে কাজ করতেছে, যেমন আপনার উদ্যোক্তা সম্মেলনে যে কাজের কথা বলে, সেটাও কিন্তু ইয়াংদেরকে নিয়ে। সো আমি মনে করি ই কমার্সের সবচেয়ে বেশি অপরচুনিটির জায়গা হলো এই 5 কোটি ইয়াংদের জন্য। তারা যদি এই জায়গাটাকে কোনোভাবে ধরে নিতে পারে, আগামীর বিজনেস এখানে। আপনি দেখেন এক সময় আপনার ইকোনমিটা ছিল এই আপনার এটাকে বলা হয় বিনিময় প্রথা। সো ইকোনমিক টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। সো বিনিময় প্রথা থেকে আজকে আপনার ব্রিক এন্ড মর্টার চেঞ্জ হয়ে কিন্তু আপনার চলে যাচ্ছে ই কমার্স বেস প্ল্যাটফর্ম বেস বিজনেসের দিকে। সো যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, প্রতিটা ট্রান্সফরমেশনের সাথে কিন্তু আপনার এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট কিন্তু ইয়াংদের মাধ্যমে হয়েছে। আপনি অতীতগুলো যখন অ্যানালাইসিস করবেন, আপনি পাবেন যে ইয়াংরাই কিন্তু এই জায়গাটাতে কাজ করছে, তারাই কিন্তু এই জায়গাটাকে নিয়ে অ্যাডপ্ট করছে। সো ই কমার্সের এই পরিবর্তনের যুগেও আমি মনে করি ইয়াংরাই যদি এই জায়গাটাতে কাজ করে, তাহলে যত দ্রুত তারা এটাতে কাজ করবে, ততই আমাদের ডিজিটাল ইকোনমিও তত দ্রুত অ্যাচিভ হবে। সো ই কমার্সের যে আপনি অপরচুনিটির জায়গা বললেন, আমি স্পেসিফিক ভাবে যদি বলি, এটা ইয়াংদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরচুনিটি। এবং এই অপরচুনিটি ধরতে পারলে শুধুমাত্র আমরা বাংলাদেশে নয়, আমরা পৃথিবীর যে কোনো উন্নত দেশের ইকোনমির সাথে আমরা কাজ করতে পারবো। আমাদের এখান থেকে বড় বড় উদ্যোগ তৈরি হবে, যারা বাইরের দেশে এই আপনার বড় উদ্যোগের সাথে কম্পিটিশন করে আন্তর্জাতিক মানে যেতে পারবে। সো রাইট টাইম এটার জন্য। এবার আপনি বললেন যে এখানে যে সমস্যা, তো আমি প্রথমেই বললাম নতুন একটা উদ্যোগের সাথে অনেক সমস্যা আছে, তবে ই কমার্সের ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যাটাই মূল সমস্যা। কারণ আমাদের ছেলেপেলেরা আপনার টেকনোলজি অ্যাডাপশন ভেরি হাই, তারা যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যদি সরকার এবং বিভিন্ন সংস্থাগুলো তৈরি করে দিতে পারে, তাহলে এই ইয়াংরা এই জায়গাটাতে ভালোভাবে কাজ করতে পারবে। যেমন ধরুন ইন্টারনেট ফ্যাসিলিটিস, ই কমার্সে আপনি দেখবেন ইন্টারনেটের হাই স্পিড লাগে, কারণ ই কমার্সের প্রোডাক্ট অনলাইনে ইমেজ গুলো দেখতে হয়, কন্টেন্ট গুলো দেখতে হয়, ভিডিও দেখতে হয়, বা এটা যদি আপনার আদার্স 3D ভিউ থাকে সেগুলো দেখতে হয়। এটা টোটালি আপনার ইন্টারনেটের স্পিডের সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি 2G দিয়ে ট্রাই করেন, এটা হবে না, এটা 3G 4G এর উপরে লাগে। 4G and 5G তে গেলে দেখবেন যে ই কমার্সের আরো বেশি গ্রোথ বেড়ে যাবে। সো এটা ইন্টারনেট ফ্যাসিলিটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, এটা একেবারেই আপনার আপনার শহর কেন্দ্রিকটা একদম লাস্ট নয়, গ্রাম পর্যায়ে আপনার এই ইন্টারনেট ফ্যাসিলিটিসটা লাগবে। তাহলে কি হবে, আপনার গ্রামের মানুষরাও এই ইকোনমির অন্তর্ভুক্ত। সরি, আমার ফোন আসতেছিল, বারবার ডিস্টার্ব হচ্ছে। সো আপনার এই গ্রামের মানুষগুলো, আপনার গ্রামের ইয়াং, আপনি কাউকে কিন্তু সোসাইটির বাইরে রাখতে পারবেন না, আপনি ইনক্লুসিভ হতে হবে। একদম গ্রামের একটা ইয়াং ছিল যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, সেও কিন্তু এটার পার্ট হতে হবে। তাহলে কি হবে, একদম
গ্রাম পর্যায়ে ইন্টারনেটের অ্যাক্সেসটা যাতে শহরের মতোই থাকে, তাহলে ওরা কিন্তু অন্তর্ভুক্তিতে আসবে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবার আপনার ডেলিভারি, আমাদের যে ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু ততটুকু এখনো গ্রো হয়নি, যার পরিপ্রেক্ষিতে একটা মানুষ চাইলেও গ্রাম থেকে অর্ডার দিয়ে সে পণ্যটা পাবে না। এটার কারণে আপনার মূল্যের যে পার্থক্য শহর এবং কেন্দ্রের গ্রামের ভিতর, এটা কিন্তু যদি এই জায়গাটাতে কাজ করা যায় তখন কমে আসবে। শহরের মানুষ যে জামাটা 50 টাকায় বা 500 টাকায় নেবে, গ্রামের মানুষ তো সেম সেম দ্রব্যটা 500 বা 50 টাকায় পাবে। সো মূল্যের ক্ষেত্রে কখনো এই পার্থক্যটা হবে না, শুধুমাত্র ডেলিভারি চার্জ ছাড়া। সো আমাদের এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে, আমি ভাইটাল মানে অনেক প্রবলেমের ভিতর আপনাকে বেসিক দুইটা পয়েন্ট ধরিয়ে দিলাম, ইন্টারনেটের এই জায়গাটা এবং ডেলিভারির এই জায়গাটা। থার্ড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট। এখন স্কিল বলতে আপনি শুধু উদ্যোক্তা তৈরি করবেন এটা নয়, স্কিল মিনস কিন্তু আপনার যে উদ্যোগ তৈরি হবে সেখানে আপনার কাজ করার কর্মী বাহিনী, দুইটা জায়গায় কাজ করতে হবে। আপনি যদি অনেক বেশি পরিমাণ উদ্যোক্তা তৈরি করা যায়, যেটা মনে করেন বর্তমানে যে পরিমাণ উদ্যোগ আছে সেটা হলো ন্যাচারালি গ্রো হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যোক্তা ট্রেনিংটা খুব স্বল্প দিনের। এর আগে যারা উদ্যোগ নিতেন তারা কিন্তু ন্যাচারাল ওয়েতে উদ্যোক্তা হয়েছে, তারা খুব বেশি ইন্সপিরেশন পেয়ে হয়েছেন এরকম না, কিন্তু বুস্টআপ করে হয়েছে এরকম না। কিন্তু বর্তমানে যে জিনিসটা হচ্ছে, উদ্যোক্তা তৈরি করা হচ্ছে, তাদেরকে বুস্টিং করে দেওয়া হচ্ছে যাতে নতুন কিছু উদ্যোক্তা তৈরি হয়। এই জায়গাটা যদি আমরা আরো বেশি অ্যাগ্রেসিভ হতে পারি, তাহলে কি হবে, আমাদের উদ্যোক্তার পরিমাণ যা আছে তার থেকে ডবল করতে পারলে আগামীতে কর্মীরা বেকার থাকবে না। এখন আসেন কর্মী সংকটের কারণে আবার অনেক উদ্যোগ ডেস্ট্রয় হয়ে যায়, সেখানে কর্মীদেরকে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রশিক্ষণটা এডুকেশনালের ভিতর যে আমাদের জেনারেল যে এডুকেশন আছে সেখানেই, পাশাপাশি তাদেরকে ইন্টার্নশিপ অথবা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে পড়ালেখা অবস্থায় যাতে 1-2 মাসের অথবা 300-400 ঘন্টা যদি কাজ করতে পারে, তাহলে তাদের এই দক্ষতাটা তৈরি হবে। তো এই দুইটার ম্যাচিং এর মাধ্যমে উদ্যোক্তা এবং কর্মী তৈরি করতে পারলে আমার মনে হয় বড় 3টা জায়গায় আপনার ই কমার্সের জন্য সুবিধা হবে। আপাতত এতটুকু বললাম সাইদ ভাই। চমৎকার শিবন ভাই, আপনার কাছ থেকে অনেক দিক নির্দেশনা মূলক কথাগুলো শুনলাম, যেগুলো আসলে আমাদের অনেক প্রবলেম সলভ করে দেবে এবং ভবিষ্যতে ই কমার্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আশা করি আপনার এই জায়গাগুলো আমাদের প্রতিটি ই কমার্স ব্যবসায়ী থেকে শুরু করে আমাদের যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়গুলোর দিকে নজর দেবে। আমি যদি আপনার কাছে আরেকটা বার একটু আসতে চাই, আমাদের শিবন ভাই, ওকে শিবন ভাই মনে হয় নেট প্রবলেম হয়েছে, সো আমি চলে যাচ্ছে আমাদের জিয়া ভাইয়ের কাছে। বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় গ্রোসারি শপ, অনলাইন শপ হচ্ছেন আমাদের চাল ডাল। এবং এই চাল ডালের অবদানের কথা আমরা এই জন্যই সবসময় খুব গুরুত্বপূর্ণ সহকারে স্বীকার করবো, এই জন্য যে গত কোভিড সিচুয়েশনে চাল ডাল বাংলাদেশের মানুষের দ্বারগোড়ায় যেভাবে পণ্য পৌঁছে দিয়েছে, এবং সে তার একটা চ্যালেঞ্জিং জায়গা থেকে বাংলাদেশে যে একটা পজিশনে এসে বাংলাদেশের মানুষের দ্বারগোড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছেছে, সেই জায়গায় তারা অনেকটা প্রশংসার দাবিদার। তো জিয়া ভাইকে আমি যদি একটু বলি, আপনারা যখন চাল ডালটা শুরু করেছিলেন, সেই শুরু করা থেকে আজকে অবধি পর্যন্ত আপনারা অনেক চ্যালেঞ্জ ফেস করেছেন, এবং আমরা যদি বলি যে এই চ্যালেঞ্জের মধ্যেও আপনারা আজকে বাংলাদেশে পার ডে 5000+ ডেলিভারি সার্ভ করছেন, যেটা বাংলাদেশের একটা অনেক বড় একটা অ্যামাউন্টে বাংলাদেশে একটা দেশীয় কোম্পানির জন্য। তো এই যে এত চ্যালেঞ্জের মধ্যেও আপনারা আসলে এত বড় একটা চ্যালেঞ্জ ফেস করে, এবং যেখানে ইকোসিস্টেম আমাদের রেডি ছিল না, সেই অবস্থায় আপনারা একটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শুরু করেছেন। হয়তো বা কোভিড এর কারণে আপনারা এখন খুব একটা ভালো জনপ্রিয়তায় পৌঁছেছেন, বাট আপনারা কিন্তু অনেক আগে থেকে এই চ্যালেঞ্জগুলো ফেস করেছিলেন। সো আমি যদি একটু জানতে চাই যে কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন আজকের এই বড় একটা পর্যায়ে চলে আসার জন্য, এবং কি প্রবলেম ফেস করার মাধ্যমে, এবং এ আসলে কি সলিউশন করলে আপনাদের এই বিজনেসটা বা এই ইকোসিস্টেম কি সলিউশন করলে চাল ডাল আরো অনেক ভালো একটা সার্ভিস দিতে পারতো আমাদের দেশের মানুষের জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক মানে অনেক বড়ভাবে আপনি ইন্ট্রোডিউস করলেন চাল ডালকে। বেসিক্যালি আমরা তো অ্যাকচুয়ালি শুরু করেছিলাম খুব ছোটভাবে, অ্যান্ড 2013 থেকে চ্যালেঞ্জ তো অনেকই হয়েছে, মানে চ্যালেঞ্জ করতে করতে এই জায়গায় আমাদের পৌঁছানো। তো আমরা এটা মনে করি না যে আমরা এখনো অনেক বড় কিছু করে ফেলছি, আমরা এখনো নিজেদেরকে মনে করি অনেক ছোট, কারণ
আপনি দেখবেন যে আমাদের আশেপাশে যেসব কোম্পানির আলাপ আলোচনা হয়, অ্যামাজন, আলিবাবা, এরকম টাইপের কোম্পানিগুলোর সামনে আমরা কিছুই নাই। তো যাই হোক, আমাদের শুরুটা তো ধরেন কেন এত চ্যালেঞ্জিং, বিকজ আপনারা যেরকম এখন করোনার টাইমে আমাদেরকে চিনতে পারতেছেন কিছুটা, যে চাল ডাল থাকলে আমাদের দোরগোড়ায় প্রোডাক্ট পৌঁছাচ্ছে। তো এটা তো 2013তেই আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম সবার বাসায় পৌঁছায় দেওয়া। তো তখন অর্ডার আসতো হলো 3টা 4টা 10টা। তো ওই 10টা অর্ডার করতেই আমাদের অনেক কষ্ট হয়েছে। যেরকম লজিস্টিক্স তো এখনো সেভাবে ডেভেলপ না গ্রসারি ডেলিভারির জন্য। গ্রসারি ডেলিভারি ধরেন যে এখন 2-4টা কোম্পানি বা these are booming now, this is a booming sector, so a lot of companies are now starting to do this grocery delivery. So ecosystem is just taking shape and birth, এরকম ভাবে আমি বলবো। তো আমাদের টাইমে যেটা হয়েছিল যে আমাদের নিজেই ডেলিভারি করতে লাগছে একটা সময়। আমরা যখন ধরেন একটা ডেলিভারি করানোর জন্য একটা আপনারা আসেন এবং আমাদেরকে ডেলিভারিতে সহযোগিতা করেন, তো ওদের প্রথম কথাই ছিল যে আপনার এখানে কেন চাকরি করবো, আমি তো দোকানে যে একটা দোকানে কাজ করলেই পারি। আমাদের জিয়া ভাইয়ের মনে হয় নেট প্রবলেম দেখা দিচ্ছে। আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছেন? ওকে, সাইদ ভাই শোনা যাচ্ছে আপনার কথা। ওকে। তো যাই হোক, জিয়া ভাই সম্ভবত নেটের প্রবলেম দেখা দিচ্ছে। আমরা আবার জিয়া ভাই নেট প্রবলেমটা সলভ হলে আমরা আবার জিয়া ভাইয়ের কাছে যাব। তো তার আগে আমরা একটু শিবন ভাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম আরেকটু, সম্ভবত আপনি তখন লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। জিয়া ভাই আস্তে আস্তে আমরা আপনার কাছ থেকে একটু জেনে নিই যে এই সিচুয়েশনে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করেছে। আপনারা জানেন যে আমরা সবাই আসলে জানি যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো আসলে ডেলিভারির জন্য প্রোডাক্টগুলো প্রোডাক্ট সবার দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আসলে একটা আইনি জটিলতার মধ্যেই পড়েছিল। তো ঠিক ওই মুহূর্তে ইক্যাব একটা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছিল যে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলে খুব দ্রুততম সময়ে এবং খুবই দ্রুততম সময়ে ই কমার্স কোম্পানিগুলো ডেলিভারিগুলো দেওয়ার ব্যবস্থা করেছিল, যেই কারণে ই কমার্স কোম্পানিগুলো তাদের স্বাস্থ্যবিধি মেনে মানুষের দ্বারগোড়ায় পণ্য পৌঁছে দিয়েছিল। এই যে গভর্নমেন্টের সাথে দ্রুততম সময়ে কাজ করা শুধু ডেলিভারি পণ্য পারমিশনের ক্ষেত্রেও না, ওষুধ পণ্য পারমিশনের ক্ষেত্রে বা নিত্য প্রয়োজনীয় পণ্য পারমিশনের ক্ষেত্রেও না, এই ই কমার্সের প্রতিটা মানে সময়ে এই যে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করেছিল। এবং ওই সময় আমাদের দেশে একটা বড় মৌসুম ছিল, আমের একটি মৌসুম ছিল, যেটা আমাদের একটা অঞ্চলে মানুষের জন্য অনেক বড় একটি আর্থিক যোগানদানের একটা বা কর্মসংস্থান একটা জায়গা। সে ঠিক ওই সময়টাতে এই আমের মৌসুমটাতে সাপোর্ট দেয় এবং তার পরবর্তীতে আমাদের দেশে চলে এসেছিল বাংলাদেশের সবচেয়ে বড় একটি ফেস্টিভ্যাল কোরবানির ঈদ। এবং কোরবানির গরু মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রথম অনলাইনে তারা কমপ্লিটলি একটি ডিজিটাল হাট নামে একটি প্ল্যাটফর্ম ইক্যাব তৈরি করে। সো আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই তিনটা বিষয়ে, যে এই যে গভর্নমেন্টের সাথে সমন্বয় করে অতি দ্রুততম সময়ে ডেলিভারি ব্যবস্থা করা, আমের সময় আম মেলার ব্যবস্থা করে ওই আম চাষিদের জন্য একটি ভালো একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এবং একই সময় মানুষ যাতে কোরবানির গরু খুব সহজেই কিনতে পারে, সেটা অনলাইনে কোরবানি গরুকে নিয়ে আসে। এই তিনটা বিষয় নিয়ে যে খুব দ্রুততম সময় সরকারের সাথে সমন্বয় করে যে মানুষের সেবা দেওয়ার জন্য যে একটি চমৎকার পরিবেশ সৃষ্টি করেছিল, সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন আসলে কি চ্যালেঞ্জটা ফেস করেছিলেন, কি প্রবলেমটা ফেস করেছিলেন এবং কি সুযোগটা সৃষ্টি হয়েছিল আমাদের তখন আসলে। দেখেন, যখন করোনা পরিস্থিতি সৃষ্টি হয় তখন তো আপনারা জানেন সরকারি ভাবে নির্দেশনা ছিল বাংলাদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা সবকিছু বা অলমোস্ট লকডাউনে চলে যায়। কিন্তু তখন অলমোস্ট সব ব্যবসায় আসলে বন্ধ ছিল। তখন আমরা অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত নিই আমরা কিভাবে এই সময়ে মানুষের পাশে থাকতে পারি। অ্যাজ এ অ্যাসোসিয়েশন আমরা শুধুমাত্র মেম্বারদের পাশে না, আসলে আমরা দেশের কিভাবে থাকতে পারি, দেশের মানুষের পাশে কিভাবে থাকতে পারি। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের
এই কিছু কোম্পানিকে এক্ষেত্রে অ্যাক্টিভ করা যায় কিনা। তখন আমরা সরকারের সাথে যে আলোচনা করি, সেখান থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আদার সাপোর্ট রিলেটেড যে মিনিস্ট্রি এবং সংস্থাগুলো আছে তাদের সাথে যে মিটিং হয়, সেখান থেকে আমরা এগ্রি করাইতে পারি যে না, আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন এক্ষেত্রে কাজ করতে পারবো। তখন আমরা একটা বিজনেস কন্ট্রিবিউশন প্ল্যান করি এবং ওইটার আওতায় আমাদের কোম্পানিগুলোকে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং মেডিসিন এবং স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদেরকে আমরা অ্যাক্টিভ করাই। এই ক্ষেত্রে তারা আসলে ওই সময় যেখানে কেউ বাসা থেকে বের হওয়ার সাহসে পাচ্ছিল না, আপনি একবার যদি ওই সময়ের সিচুয়েশনটা একবার ইমাজিন করতে পারেন তাহলে বুঝতে পারবেন কেউ কিন্তু বাসার বাইরে যাওয়ারও সাহস পাচ্ছিল না। ওই সময়টাতে আমাদের এই কোম্পানিগুলো তারা এই রিস্কটা নিয়ে আমাদের যে প্রায় 10,000 প্লাস মেবি আপনার ঢাকার ভিতরে শুধু ডেলিভারি ম্যান, তারা এই রিস্কটা নিয়ে তখন প্রত্যেকের বাসায় আপনার এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মেডিসিন এবং স্বাস্থ্য রিলেটেড প্রোডাক্টগুলো ডেলিভারি দেয়, যার মাধ্যমে একটা বড় সংকট থেকে কিছু মানুষ রক্ষা পায় এবং এই ক্ষেত্রে আপনার মানুষও বাইরে না আসতে সুবিধা হয়, যেটা আপনার এই রোগটাকে স্প্রিড হতে না হতে হেল্প করে। এটা একটা বিষয়। এরপরে আপনার দেখা গেল যে না, খাদ্যর ভিতর আরেকটা সমস্যা, কিছু লোক আপনার ইয়েতে থাকে, বিভিন্ন ম্যাচে থাকে স্টুডেন্টরা বা এককভাবে বাসায় থাকে, তাদের সংকট। তখন কি হবে? তখন আমরা যারা ফুড ডেলিভারি নিয়ে কাজ করে তাদেরকে অ্যাক্টিভ করি আরেকটা বিজনেস কন্ট্রিবিউশন প্ল্যানের আন্ডারে। তখন রেস্টুরেন্ট হয়তো ওপেন করা যাচ্ছে না, আমরা রেস্টুরেন্টের কিচেন গুলোকে ওপেন করানোর পলিসি মেক করি। তখন কিচেন থেকে আপনার শুধু ফুড ডেলিভারি হতো। এই স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত রুলস রেগুলেশন আছে এগুলা মেনেই এই ফুডটা ডেলিভারি করতে। এইভাবে আপনার খাদ্য সমস্যা এবং চিকিৎসা রিলেটেড সমস্যাটা আমরা সমাধান করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসলে এই সময় মানুষের কাছে ই কমার্সটা সব মেসেজ চলে যায়। ই কমার্স নামে যে একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রি মানুষকে এ সময় হেল্প করতেছে এবং ক্রাইসিস মোমেন্টে এটা মানুষকে সহযোগিতা করতেছে। তার মানে এটা যে কোনো সময় মানুষকে হেল্প করতে পারবে। ই কমার্স ইন্ডাস্ট্রিটা লাস্ট 4 to 5 ইয়ার্স এ যে পর্যায়ে গ্রোথ এসছে, সেটা আপনার বিজনেস গ্রোথ থেকেও অ্যাওয়ারনেস গ্রোথ প্রায় 4 থেকে 5 বছর আমি আগায় গেছে বলবো। আগামী 4 বছর আমরা মার্কেটে আপনার যে অ্যাওয়ারনেস পেনিট্রেশন করতাম, সেটার মাধ্যমে যেটা অ্যাচিভ করতাম করোনাকালীন সময়ে, আপনার এই মানুষের ভিতরে ই কমার্সের অ্যাওয়ারনেসটা 4 to 5 টাইমস বেড়ে যায়, যেটার কারণে মানুষ এখন ই কমার্সের বিষয়ে জানে, উদ্যোক্তারা এখানে কাজ করতে চায়, যারা সেবা নেওয়ার তারা এখান থেকে সেবা নিতে চায়। আপনার এই জায়গাটা সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো 4 থেকে 5 বছর ই কমার্সে আপনার আগায় গেছে, যেটার ইম্প্যাক্ট আপনি দেখতে পাবেন যখন আম মেলা হয়। তখন আপনার আমাদের এই আমের যে বাগানের মালিক এবং যারা ব্যবসায়ী, তারা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায় কি করে তাদের এই আমগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাবে, কিভাবে বিক্রি করবে। তাদের তো অনেক ইনভেস্টমেন্ট এখানে। তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং কি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতায় আমরা একটা আম মেলা করি। আমরা এতটুকু আশা করি নাই আম মেলায় আমাদের যে পরিমাণ আপনার এই মার্কেটে সেল করতে পারবো বা এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবো। আমাদের আশার থেকে অনেক বেশি পরিমাণ এই মার্কেটটা প্রসারিত হয় এবং আমের বাগানের মালিকরা অত্যন্ত খুশি হয় এবং কি যারা আমের ক্রেতা তারাও ওই সময়টাতে আম পায়। দ্বিতীয় যে প্রবলেমটা, এটা আপনি পৃথিবীতে সেকেন্ড কোনো নজির পাবেন কিনা জানি না, গরুর নিয়ে এভাবে একটা মেলা হতে পারে। ডিজিটাল হাট বাংলাদেশে একটা আরেকটা মাইল ফলক, যেটা আপনার কোরবানিতে মানুষ কিভাবে গরুর বাজারে যাবে। অত্যন্ত অনেক বাজার আপনারা জানেন বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন এই সমস্ত প্রবলেমের কারণে। সেখানে আমরা ডিজিটাল হাটে আপনার যে সাড়া পাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, একদম গ্রাম পর্যায়ে থেকে আপনার অনলাইনে গরু বিক্রি করে। শুধু ডিজিটাল হাটের মাধ্যমে নাই, যে অ্যাওয়ারনেস হয় তার মাধ্যমে আপনার বিক্রেতারা তার ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এবং আমরা যে ওজন মাপার যে পদ্ধতি আমরা সেট করে দিয়েছিলাম তার মাধ্যমে ইনফরমেশন দিয়ে আপনার গরু বিক্রি করে। এটা একটা মারাত্মক রকমের একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশের জন্য, যেটা এই দুইটাকে আম মেলা এবং এটাকে আপনার ফলো করে আপনার ভবিষ্যতে এই ধরনের অনেক কার্যক্রম করা যাবে। আপনি দেখেন আজকে একটা আমরা উদ্বোধন করলাম পেঁয়াজের জন্য, একটা বাংলাদেশে পেঁয়াজের খুচরা মার্কেটে যেটা 80-85 টাকা, সেটা আমরা 36 টাকায়
একদম মধ্যবিত্তদের বা যে কেউ অনলাইনে কিনতে পারবে। সেটা আজকে সম্ভব হলো আমরা আম মেলা এবং গরুর যে ডিজিটাল হাট করলাম সেটার এক্সপিরিয়েন্সের কারণে। আমাদের উপর মন্ত্রণালয় এবং টিসিবি আস্থা রাখতে পারলো যে হ্যাঁ আমাদের কোম্পানিগুলোর দ্বারা সম্ভব মার্কেটে এই ইমব্যালেন্সিং সিচুয়েশনটাকে ব্যালেন্সিং এ আনা। তো আপনাকে যদি আমি বলি এই ই কমার্সের এই ক্রাইসিস টাইমে আমাদেরকে এই শিক্ষাটা দিল যে না ই কমার্স একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে যাচ্ছে বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে। সাইদ ভাই আপনার মিউট করা, সাইদ ভাই। জি, চমৎকার শিবন ভাই, আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানলাম এবং বাংলাদেশের মানুষও জানতে পারলো যে ই কমার্স ইকোসিস্টেমকে ডেভেলপ করার জন্য এবং টোটাল ইকোনমিকে ডিজিটাল ইকোনমিতে রূপান্তর করার জন্য এবং প্রতিটি মানুষের দ্বার গড়ায় পণ্য পৌঁছে দেওয়ার জন্য কিভাবে কাজ করছে সেই বিষয়গুলো আমরা আসলে জানতে পারলাম। আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে ডিসকানেক্ট হয়েছিলাম। জিয়া ভাইকে আবার যেহেতু আমরা পেয়েছি, আমরা সেই জায়গায় চলে যাই যে জিয়া ভাই যেই জায়গায় আমরা ছিলাম আসলে, যে আসলে আপনি এত দূর এত বড় একটা জার্নি, এত কষ্টের একটা জার্নি আপনারা যে পার করেছেন এবং মানুষের দ্বারগড়ায় যে সেবাটা দিয়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আপনারা ন্যায্য মূল্যে এবং বাজার মূল্যে আপনারা মানুষের দ্বারগড়ায় পৌঁছে দিচ্ছেন। যেখানে মানুষ কষ্ট করে বাজারে গিয়ে বাজার করতো, চাল ডাল সেই কাজটা করে দিচ্ছে। সেই চ্যালেঞ্জ এবং প্রবলেম এবং সলিউশন গুলো কি হলে এই চ্যালেঞ্জ গুলো খুব সহজে দ্রুত সলভ করা যেত এবং মানুষের কাছে আরো দ্রুত ভাবে আপনারা অনেক ভালো সার্ভিস দিতে পারতেন, সেই বিষয়টাতে আমাদের একটু কন্টিনিউ করতেন। সরি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো আপনার যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি 2013 থেকে যে জার্নিটা শুরু হয়, দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ আমরা ফার্স্ট অফ অল যে টাইপের লোকজন দরকার সেরকম আমরা পাচ্ছিলাম না। আমরা ডেলিভারির জন্য নিজেরাই নিজেদের গাড়ি, নিজেদের যে কয়টা লোক আছে তাদের উপরে পুরো রিলাই করতেছিলাম। তো যাই হোক, সেই টাইমের থেকে আমি টু মেক দিস হোল 8 years ভেরি শর্ট, আমি বলবো যে আমরা কিন্তু এখন মনে হচ্ছে এই করোনার টাইমে এসে যে আমরা 2013 থেকেই করোনা যুদ্ধে আছি। অ্যান্ড আমাদের যে বিজনেস মডেলটা সেটা কিন্তু যে আপনি অর্ডার দিবেন, আপনার বাসায় আমি আবার আপনার প্রোডাক্টটা পৌঁছাই দেব, যেটা ধরেন যে এই মুহূর্তে করোনার টাইমে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জায়গা, যে কেউ যাতে বাসা থেকে না বের হয় এবং তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো যেন ওনাদের বাসায় আমরা মানে যে কোনো সার্ভিসই বাসায় পৌঁছিয়ে দিতে পারে। তো 2013 থেকে আমরা এরকম একটা যুদ্ধর মধ্যেই আছি যে কিভাবে আমরা কাস্টমারদেরকে বাসায় রাখবো এন্ড আমরা তাদের অর্ডার গুলা তাদের বাসায় পৌঁছাবো। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি দেখবেন ছোট ছোট অনেক দোকান আছে যেখানে থেকে মুদির দোকানের যে জিনিসপত্রগুলো বিক্রি হয়, নিত্য প্রয়োজনীয় যে ভেজিটেবল বলেন বা যে কোনো টাইপের, সে ইভেন সে টুথপেস্ট, ইউ ক্যান জাস্ট গো অ্যান্ড বাই ইট ফ্রম আ শপ। তো সেই জায়গাটা কিন্তু আমরা সবসময় মার্কেটিং করতেছিলাম যে কিভাবে আপনারা বাসায় থাকবেন ও আপনাদের প্রোডাক্ট গুলো আমরা বাসায় পৌঁছায় দেবো। তো করোনা আসার পরে যে জিনিসটা হলো যে সবাই বুঝতে পারলো যে ওয়াই আওয়ার সার্ভিস হ্যাজ বিন ভেরি ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট বুঝার সাথে সাথে যে ঘটনাটা ঘটলো যে হঠাৎ করে অনেকগুলো অর্ডার চলে আসলো। তো আমাদের ক্যাপাসিটি যেই মুহূর্তে করোনা শুরু হয়েছে বাংলাদেশের মার্চের মিডলের দিকে, তো সেই টাইমে আমাদের ক্যাপাসিটি কিন্তু মাত্র 3000 3500 অর্ডার করার মতো। তো সেই জায়গায় আমাদের ওয়্যারহাউস তখন 7টা, আমরা 7টা ওয়্যারহাউস থেকে অপারেট করি। তো হঠাৎ করে দেখি যে এক রাতের মধ্যে আমাদের 16,000 অর্ডার চলে আসছে। তো 16,000 অর্ডারকে সাপোর্ট করার মতো কোনোভাবেই আমাদের ক্যাপাসিটি ছিল না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্রসারি নিয়ে একটা ডেলিভারি ম্যান বলেন বা কোনো লজিস্টিক কোম্পানি বলেন মুভমেন্ট করবে, সেরকম মাইন্ডসেটও কিন্তু ছিল না। যেরকম ধরেন যে অনেকে হয়তো বা গাড়ি রাইড শেয়ারিং বা মোটরসাইকেল রাইড শেয়ারিং দিচ্ছে, কিন্তু সেখানে কিন্তু একজন মানুষকে নিয়ে আমি এক জায়গায় পৌঁছায় দেবো সেরকম একটা মাইন্ডসেট কিন্তু সবার মধ্যে ছিল। কিন্তু আমি যে একটা ইলিশ মাছ বা একটা রুই মাছ নিয়ে যে কারো বাসায় দিয়ে আসবো, সেই মাইন্ডসেটটা কিন্তু তখনও ছিল না। মানে করোনা যখন ফার্স্ট 20 days when the country was in a lockdown situation, তো সেই টাইমে কিন্তু আমাদের অনেক লোকজনকে মোটিভেট করতে লাগছে, বলতে লাগছে যে দেখো আমরা একটা দেশের জন্য কাজ করতেছি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতেছি। তো সেই জায়গার মধ্যে কিন্তু আমাদের এখানে যদি নিজেদের কথা চিন্তা করি খালি, তাহলে কিন্তু হবে না। আমাদের তখন এমপ্লয়মেন্ট ছিল 700, সেখানে থেকে ধরেন প্রায় 40% লোকজন আসেই নাই বলতে যায় করোনা লকডাউন আসবো না।
তো তাও যে কয়জন ছিল সেই কয়জনকে আমরা উৎসাহ দিয়ে, ইনক্লুডিং আমরা নিজেরাও ধরেন যে কিছু কিছু সময় ডেলিভারি দিতে হয়েছে, সেগুলো আমরা ধরেন করার চেষ্টা করছি। এন্ড এই জিনিসটা কিন্তু টোটালি আমরা করছি মানে একটা নিজের ভিতরে রেসপন্সিবিলিটি বোধের থেকে। এখানে কিন্তু আমরা তখন থেকে এখন পর্যন্ত, ইভেন টুডে, আই ডোন্ট থিঙ্ক উই আর রিয়েলি লুকিং অ্যাট ইট যে আমরা একটা বিজনেস করতেছি বা একটা বিজনেস করে এখান থেকে লাভ করব, প্রফিট করব, সেরকম চিন্তা কিন্তু আমাদের এখন পর্যন্ত হয়ে উঠতে পারতেছে না। আমরা ধরেন যে লোক হায়ার করছি 900 এই প্যান্ডেমিকের টাইমে, আমরা ওয়্যারহাউস করছি আরো অ্যাডিশনাল 5টা। তো টোটাল নাও উই অপারেট ফ্রম 14 warehouses টু সাপোর্ট এন্টায়ার ঢাকা সিটি। তো ঢাকা সিটি এন্টায়ার সাপোর্ট করারও অনেকগুলা কারণ আছে। যেরকম আমরা তো একটা এরিয়াকে চিন্তা করে আরেকটা এরিয়াকে বলতে পারি না যে আপনাদেরকে খাবার পৌঁছে দেবো না। তো এরকম একটা সিচুয়েশন থেকে আমাদেরকে সার্ভিসটাকেও মানে আস্তে আস্তে ইনক্রিজ করতে লাগতেছে। অ্যান্ড উই ডোন্ট কভার এন্টায়ার বাংলাদেশ। তো এই জন্য আমি সবাইকে সরি বলতে হয় যে পুরা বাংলাদেশে আমরা পারতেছি না দিতে, কারণ আমাদের যেরকম কয়েকটা লিমিটেশনস আছে, লিমিটেশনস ইন কনটেক্সট টু ওয়্যারহাউজিং। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা প্রথমে আমাদের নিজেদের ওয়্যারহাউসে আনি, সেখানে থেকে কোয়ালিটি কন্ট্রোল করি, আমরা সব চেক করি যে ওয়েদার দিস প্রোডাক্ট ইজ কারেক্ট ফর আ কাস্টমার টু কনজিউম অর নট। এই জিনিসগুলো চেক করার জন্য আমরা ইন্ডিভিজুয়াল ওয়্যারহাউস ছাড়া যে কোনো জায়গা থেকে নিয়ে কিন্তু ডেলিভারিটা করতে পারি না। তো এই জন্য আমাদের বিভিন্ন এলাকায় ওয়্যারহাউস করতে হয়। এন্ড ওয়্যারহাউস গুলা পাওয়া, এবং এই করোনা টাইমে অনেকে আছে যে যারা বলতেছে যে এখন বিল্ডিং এর ভিতরে ঢুকতে দেবো না, এখন ভাড়া দেবো না, আপনাদেরকে পরে চিন্তা করতে হবে। তো এই টাইপের চ্যালেঞ্জেস গুলা কন্টিনিউ হচ্ছে। আপনার আমাদের বাংলাদেশ পোস্টের একটা ই পোস্ট সার্ভিস আছে, যেটাও আমরা উই ট্রাই টু এক্সপ্লোর। অ্যান্ড সো ফার ওনারা সম্মতি দিয়েছে যে ওনাদের ওয়্যারহাউস গুলা ইউজ করে আমরা ডেলিভারি গুলা চালাতে পারবো, কিন্তু আমাদের লোকবল প্লাস আমাদের সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য আমরা এখনো সেইভাবে প্রস্তুত হয়ে উঠতে পারি নাই যে আমরা ঢাকার বাইরে সার্ভিসটা দিলে সেই সার্ভিসটাও যে এরকম স্মুথ ঢাকার মতো হবে। আর সো দিস ইজ আ চ্যালেঞ্জ যে আমাদের ওয়্যারহাউজিং করতে হচ্ছে, অ্যান্ড ওয়্যারহাউসের জায়গা, লোকেশন। এবং আরেকটা জিনিস বলি যে আমাদের ওয়্যারহাউস গুলা কিন্তু আপনার লোকাল যেখানে ধরেন যে রেসিডেন্সিয়াল এরিয়া গুলা, সেই জায়গায় কিন্তু ওয়্যারহাউস গুলা করলে আমাদের জন্য ডেলিভারি গুলা দেওয়া একটু সুবিধা। তো আমরা সেরকম সুইটেবল বিল্ডিং গুলাও খুঁজে খুঁজে পয়েন্ট ওয়াইজ আমাদেরকে বের করতে হয়, যাতে আমরা ম্যাক্সিমাম কাভারেজ এরিয়াটা হোল্ড করতে পারি সেই পয়েন্ট থেকে। তো সেরকম জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বের করতেছি, অ্যান্ড আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছি সার্ভিস। আমরা যেরকম রিসেন্টলি নারায়ণগঞ্জে যাওয়ার চেষ্টা করতেছি। দিস উইল বি আওয়ার ফার্স্ট ওয়্যারহাউস আউটসাইড ঢাকা, মানে ঢাকার আউটস্কার্টে একটা ওয়্যারহাউস করতেছি আমরা, কারণ এইটা আমরা এক ধরনের টেস্ট করব এখান থেকে, যে এখানে থেকে যদি আমরা সাকসেসফুলি এটাকে অপারেট করতে পারি, তাহলে আমরা নেক্সট ইনশাআল্লাহ চিটাগং বা সিলেটেও খুলতে পারবো। তো এই জিনিসগুলো যেরকম স্টাডি করে করে আমাদের বের করতে হচ্ছে। এন্ড দেয়ার আর লট অফ কোম্পানিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যারাও কিন্তু এখন এই ভেজিটেবল এই নিত্য প্রয়োজনীয় জিনিস, ডেইলি নেসেসিটির দিকে আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু আমরা কিন্তু অনেক আগের থেকে এই চ্যালেঞ্জের মধ্যে থেকে আগানোর চেষ্টা করতেছি। দিস ইজ ওয়ান চ্যালেঞ্জ দ্যাট আই উড লাইক টু সে। এন্ড দেয়ার আর সাম মোর স্মল চ্যালেঞ্জেস, যেরকম আমরা কিন্তু এখনো যে বাইক চালাই, সে বাইকের যে পিছনে বক্সটা লাগাই, এই বক্সটা কিন্তু এখনো পুরোপুরি লিগাল না বাংলাদেশে। লিগাল না ইন দ্য সেন্স যে যেরকম আপনাকে আমি ছোট একটা এক্সাম্পল দিই, আপনারা কিন্তু পিক আপ ট্রাক গুলা দেখেন, ছোট ছোট যে পিক আপ ট্রাক গুলা রাস্তায় চলে, সেই পিক আপ ট্রাক গুলার মধ্যে যখন কাভার লাগানো হয়, তখন সেই পিক আপ ট্রাক গুলাকে আমরা যে কোনো লোকই বলে হলো পিক আপ ভ্যান। তো এই পিক আপ ভ্যানটা, কাভার্ড ভ্যান গুলা আপনি দেখবেন যে কিছু আছে কমার্শিয়ালি ইউজ, আপনি রাস্তায় গেলে ভাড়া নিতে পারবেন, আর কিছু আছে যেটা ধরেন যে কোম্পানির পার্সোনাল বা আপনি পার্সোনাল মালিকানার মধ্যে নিতে পারেন। সেরকম কিন্তু কোনো ক্যাটাগরি মোটরসাইকেলের জন্য নাই। এখন পর্যন্ত বাংলাদেশে যত মোটরসাইকেল চলে, সব মোটরসাইকেল কিন্তু চলে পার্সোনাল ইউজের জন্য। তো সেটাকে যখন আপনি কমার্শিয়ালি ব্যবহার করতে রাস্তায় নামতেছেন, তখন কিন্তু সেই কমার্শিয়াল কোনো ক্যাটাগরি মোটরসাইকেলে এখন পর্যন্ত নাই। তো সেই জায়গাটা কিভাবে খোলা যায় এবং কিভাবে তাড়াতাড়ি করা যায়,
সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ আমরা কখনোই চাই না যে একটা মানে বাংলাদেশের যতটুকু রিসোর্স আছে সেটাকে ইউজ করে কিন্তু আমরা চাই সবসময় যাতে মানে কমপ্লায়েন্ট থেকে জিনিসটাকে ব্যবহার করা যায়। আমি শিওর যে ইক্যাব প্লাস আমাদের বিআরটি আছেন, ওনারা সবাই মিলে এটা চিন্তা করবে যে কিভাবে এটা তাড়াতাড়ি সলিউশন আনা যায়। বাইকের বক্সগুলো যেহেতু আমরা দিয়ে ডেলিভারি দিচ্ছি, and it is a common practice across all the e-commerce companies across the world, তো সেই জায়গায় কিন্তু এটাকে লিগালাইজেশনটা করা মনে হয় না খুব একটা কঠিন কাজ হবে। এটা হলো একটা। তারপরে আরেকটা চ্যালেঞ্জ বলি, যে যেরকম আপনারা জানবেন যে টু গেট পিপল টু ডু গ্রসারি ডেলিভারি, এটা কিন্তু এখনো একটু টাফ। কেন এটা এখনো একটু টাফ? কারণ হ্যালো, জি ভাই, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমার কি কতটুকু শোনা যাচ্ছিল না মনে হয়। আচ্ছা, ইউ ক্যান হিয়ার মি নাও? হ্যাঁ, না, আপনাকে প্রথম কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি আমরা, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো সো দিস আর দ্য টু চ্যালেঞ্জেস। সেকেন্ডলি আমি বলবো যে ট্রাস্টের জায়গা থেকে আমরা কিন্তু অলরেডি একটা চ্যালেঞ্জ অলরেডি মোকাবেলা করে অলরেডি উই হ্যাভ কনকার্ড দ্যাট এরিয়া অফ ট্রাস্ট, যে বাংলাদেশের ই কমার্স কোম্পানিগুলা সবাই ট্রাই করছে, অ্যান্ড সবাই খুব ভালোভাবেই ট্রাই করতেছে টু সার্ভ দ্য নেশন। অ্যান্ড এই জায়গাটা আমাদের সবাইকে একসেপ্ট করতে হবে, অ্যান্ড আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা কিন্তু সবাই স্টার্ট আপ, আমরা সবাই একটা নতুন টেকনোলজি নিয়ে এই দেশে কাজ করতেছি, অ্যান্ড এই নতুন টেকনোলজিটা আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং সুন্দর করতে হবে। তো আপনারা যত আমাদেরকে ধরেন বলবেন যে এটা কিভাবে আপগ্রেড করা যাইতে পারে, এটা কিভাবে ভালো করা যেতে পারে, আমাদের যে কমপ্লেইন্স গুলো আছে সেগুলো আপনারা ধরেন যে একটু ক্ষমার চোখেই দেখবেন, কারণ আমরাও তো নতুন, আমরা অনেক কিছুই শিখতেছি, অনেক জায়গায় হয়তো বা আমাদের অনেক এক্সপিরিয়েন্স আমরা কেবল গ্যাদার করতেছি, and we are trying hard to serve you, to serve all the customers, to serve the nation. এতটুকুই বলবো আর কি এই পর্যন্ত, before further questions come in from the host. Thank you very much. চমৎকার জিয়া ভাই, আমরা আপনার কাছ থেকে অনেকগুলো চ্যালেঞ্জ জানলাম, এবং এটাও জানলাম যে আসলে এই মুহূর্তে কোন চ্যালেঞ্জ গুলো সলভ করাটা উচিত, এবং আপনি অলরেডি দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই ক্যাব এবং গভর্নমেন্ট বিআরটিএ মিলে যদি ডেলিভারি এই জায়গাটা সলিউশন করা যেতে পারে, তাহলে অনেকটা হয়তো বা আমরা আমাদের যে ভেহিকল গুলো আছে, ছোট ভেহিকল গুলো যেগুলো আমরা আসলে ব্যবহার করছি ডেলিভারিতে, সেগুলো আসলে বাণিজ্যিক একটা রূপ ধারণ করবে। দৃঢ় বিশ্বাস এই প্রবলেমটা সলভ করার জন্য অলরেডি যেহেতু ইক্যাবের আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় আছেন, এবং আমরা এটাও জানি যে আপনি নিজেও একজন ইক্যাবের একজন বর্তমান ডিরেক্টর। সো তারপর আমি বলবো যে আশা করি ইক্যাব গভর্নমেন্টের সাথে যৌথভাবে এই কাজটা খুব দ্রুত সমন্বয় করবে। সো জামান ভাই, আমরা আপনার কাছে জি, এটা যদি কুইকলি সলভ করা যায় আমার মনে হয় যে এটা অনেকেরই প্রবলেম সলভ হবে, কারণ আমাদের তো ডেলিভারি আলটিমেটলি মোটরসাইকেলেই দিতে হচ্ছে, এন্ড সেই মোটরসাইকেলটা লিগালাইজেশনটা করা আমাদের জন্য খুবই আর্জেন্ট এট দিস পয়েন্ট ইন টাইম। সো আই এক্সপেক্ট দ্যাট ইক্যাব, শিবন ভাই আমাদেরকে, প্লাস সমীয়াপা আছেন, পলক ভাই আছেন, সবার উপর অনেক থ্যাঙ্কফুল দ্যাট দে হ্যাভ রিয়েলি হেল্পড আস ডিউরিং দিস প্যান্ডেমিক, আমাদেরকে সবভাবেই সাপোর্ট করতেছে। তো এটাও যদি একটু সাপোর্ট করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আর কি। থ্যাংক ইউ। চমৎকার জিয়া ভাই, আপনার সাজেশনটা আশা করি আমাদের যথাযথ কর্তৃপক্ষ যদি লাইভটা দেখে থাকেন, আপনারা এই বিষয়টা দ্রুত আপনাদের নজরে আনবেন, এবং অলরেডি যেহেতু ইক্যাবের কর্তৃপক্ষ আমাদের সাথে আছে, তারাও বিষয়টা সুনজরে দেখবে। তো জামান ভাই, আপনাদের কাছ থেকে আমরা অনেক বিষয় জানবো, তার আগে আমরা একটু আমাদের ফাতিমা আপুর কাছ থেকে একটু জেনে নেই, যেহেতু উনি বাংলাদেশে থেকে বাংলাদেশে বসে বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে সে ক্রস বর্ডার ই কমার্স করছেন, এবং আমার জানা মতে কমপ্লিটলি ক্রস বর্ডার ই কমার্স নিয়ে আমি যতটুকু জানি আপনারা প্রথম শুধুমাত্র ক্রস বর্ডার ই কমার্স নিয়ে বাংলাদেশে একটি দেশীয় সাইট বা দেশীয় কোম্পানি আপনারা তৈরি করেছেন। সো আমি যদি ফাতিমা আপুর কাছ থেকে একটু জানতে চাই, এই যে ক্রস বর্ডার ই কমার্স বা বাংলাদেশের দেশীয় পণ্য আপনারা বিদেশে সেল করার জন্য যে একটি ক্রস বর্ডার ই কমার্স প্রতিষ্ঠা করেছেন আদি বিডি লিমিটেড নামে, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ক্ষেত্রে আসলে আপনি
কি প্রবলেম বা কি চ্যালেঞ্জ ফেস করেছেন এবং বহির্বিশ্বে বাংলাদেশের প্রোডাক্টের কি অপরচুনিটি আছে এবং গভর্নমেন্ট বা আমাদের যথাযথ কর্তৃপক্ষ যারা আছে বা নীতি নির্ধারক যারা আছে তারা তাদের কাছ থেকে কি সলিউশন হলে আপনার এই ক্রস বর্ডার ই কমার্সকে বা দেশীয় পণ্যকে বিদেশের মাটিতে আরো দ্রুত পৌঁছে দেওয়া এবং দ্রুত সেল করা এবং সেটাকে আরো প্রসার করাটা খুব ইজি হয়ে যাবে এবং খুব সম্ভাবনাময় একটি জায়গা তৈরি হবে। থ্যাংক ইউ সাইদ ভাই। ক্রস বর্ডারে হ্যাঁ আমরা প্রথম কাজ করছি। ফার্স্ট অফ অল তো ই কমার্স নিয়েই আমাদের আসলে আমরা নতুন, তার মধ্যে ক্রস বর্ডার আরো একটা নতুনের ভিতরে আরেকটা নতুন টপিক। হ্যাঁ আমাদের যেটা বলবো যে ই কমার্সটাই কিন্তু একটা হোল ইকোসিস্টেমটা বিল্ড আপ হচ্ছে। সেখানে আমাদের ওয়্যার টু স্টার্ট সেলার আছে, এখানে পেমেন্টের সমস্যা আছে। আমাদের যেরকম আমার প্রায় 1.5 কোটি টাকার মতো লাস্ট ইয়ারে আমি পেমেন্ট ফেলিউরের জন্য আমি এই এক্সপোর্টটা করতে পারিনি। এই অপরচুনিটিটা যেমন মানে আনট্যাপড, এটা রয়ে গেছে। লাস্ট ইয়ার থেকে আমি অ্যারাউন্ড 70,000 ইউএসডির মতো আমরা সেল করেছি, যেটা হচ্ছে মানে এক্সপোর্ট হয়েছে। এই এক্সপোর্ট অপরচুনিটি এই যে সেল করলাম এটা কিন্তু টোটালি নিউ এডিশন টু আওয়ার এক্সপোর্ট সেক্টর, রাইট? সো এই যে পেমেন্ট সলিউশনটা যদি আমরা সলভ করে ফেলতে পারি, আমাদের গভর্নমেন্ট যদি একটু হেল্প করে আমাদেরকে যে এই পেমেন্ট সলিউশনটা নিয়ে কাজ করে কিভাবে ক্রস বর্ডার এই B2C মার্কেটে পেমেন্ট ইস্যুটা সলভ করা যায়, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল হয় জিনিসটা। আর এই যে যেটা আমি বললাম ইকোসিস্টেমটা বিল্ড আপ হচ্ছে, যে সেলার আছে, বায়ার আছে, আপনার লজিস্টিক কোম্পানি আছে, আপনার পেমেন্টের সমস্যা আছে। এই ইকোসিস্টেমের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা কি, কোথা থেকে আমরা শুরু করবো? ওয়্যার টু স্টার্ট? সেলার। বেসিক্যালি আমাদের এখানে সেলারদের যারা সেল করছে তাদের এডুকেশনেই প্রবলেম আছে। তারা ই কমার্সটাকে যে বুঝে ই কমার্সে কিভাবে সেল করতে হয় সেই তাদেরকে ওইভাবে প্রপারলি এডুকেট করতে হবে। যখন আমরা একটা কমার্শিয়াল সাইট নিয়ে কাজ করি তখন হয় কি সেলারদের প্রতি আমাদের খুব ডিপেন্ডেন্সি থাকে। যেমন একটা সেলার যখনই দারাজেরও কিন্তু কিছু প্রবলেম হয় যে প্রোডাক্ট একটা ধরেন আমি অর্ডার করলাম আসলো আরেকটা, এটা প্রবলেমটা কিন্তু বেসিক্যালি তারা কিউসি করছে না, কোয়ালিটি কন্ট্রোলটা করছে না, সেলারের এন্ড থেকে যাচ্ছে। সেলার কি করছে, অর্ডার পাওয়ার পরে তার প্রোডাক্টের ভিতরে যে খারাপ প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা সে পাঠিয়ে দিচ্ছে, কারণ সেখানে কেউ দেখছে না। হ্যাঁ, তো এখন সেলার যদি এই চালাকিগুলি শুরু করে তাহলে কিন্তু সেলার কিন্তু আমার ই কমার্সটাকে ধ্বংস করে ফেলতেছে। সো সেলার বুঝতেছে না যে সে যদি রাইটলি তার প্রোডাক্টটা তার কাস্টমার কাছে পাঠায় তাহলে কিন্তু ই কমার্সে সে টিকে থাকতে পারবে এবং ইন্ডাস্ট্রিটাও টিকে থাকতে পারবে। এবং এই ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য এইটা ই কমার্স কিন্তু থেকে যাবে, এটা তো আমরা বুঝে গেছি। যেমন শিপন ভাইও বললেন যে ই কমার্স ইজ দ্য লাস্ট সলিউশন, যেই সলিউশনের দিকে মানুষের আসতে হবে এবং এই ই কমার্সটাই থেকে যাবে। সো এই জায়গাটাকে কিন্তু আমাদের আরো বেশি বিল্ড আপ এই জন্য করতে হবে যেন নেক্সট জেনারেশন এসে এটাকে প্রপারলি এই চ্যানেলের মাধ্যমে কাজ করতে পারে। আর ক্রস বর্ডার যখন আমি করছি, আমরা জানি যে আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্টে আমরা সেকেন্ড লার্জেস্ট। সেখানে আরএমজি সেক্টরের তো একটা অপরচুনিটি অবশ্যই আছে। তারপরেও আমরা যেটা লক্ষ্য করেছি, যেমন আমাদের জামদানি শাড়ি কিন্তু আমার প্রচুর ইন্ডিয়াতে সেল হয়েছে। এটা কিন্তু টোটালি আনট্যাপড একটা নিউ অপরচুনিটি। জামদানি কখনো আমরা ওইভাবে লিগালি ওরকম ভাবে সেল করতাম না, কিন্তু জামদানি শাড়ি না, জামদানি কিন্তু পর্দা আছে, ব্যাগ আছে, লেদার প্রোডাক্টস আছে। সো আনট্যাপড এরকম অনেক অপরচুনিটি আছে যেগুলি আমরা যদি পেমেন্ট সলিউশনটা সলভ করে ফেলতে পারি, আমরা যদি প্রপারলি ক্রস বর্ডারটার দিকে একটু নজর দিই, আমরা যদি আমাদের ই কমার্সে অ্যাকচুয়ালি আমাদের ক্রস বর্ডার কি পরিমাণ অপরচুনিটি আছে সেটা জেনে যদি আমরা ওইভাবে সেলারকে এডুকেট করি তাহলে সেলারও কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ তার এখানে লাভ আছে। যখন সে একটা প্রোডাক্টের ইমেজ দিল, এত লুক্রেটিভ করে এত ফিল্টারিং করে সেই ইমেজটা দেয়, দেখা যায় যে সেইটার কালার অ্যাকচুয়ালি রাইটলি আমার কিন্তু প্রোডাক্টটা যখন আমার কনজিউমার পায়, কনজিউমারের কাছে যে সেই কালারটা সেম থাকে না। এইসব প্রবলেমের জন্য কিন্তু আমরা কিউসিটা রেখেছি, কিউসি কন্ট্রোলটা আমরা নিজেরা করি। এখন দেখেন কিউসি কন্ট্রোল করতে যে কিন্তু আমার কিছু এক্সট্রা খরচ হয়, কিন্তু তারপর আমি কিন্তু কিউসি কন্ট্রোলটা করছি বিকজ আমার কাস্টমার যেন রাইট প্রোডাক্টটা পায়, যেন আর আমি যেহেতু এখানে প্রথম, আই এম দ্য ইন্ডাস্ট্রি লিডার, সো আমার উপরে কিছু দায়িত্ব থাকে যেন এই ইন্ডাস্ট্রিটা আসলে ফ্লোরিশ করে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব মানে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করি যে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিকে আমার তৈরি করতে হবে এই জায়গাটাকে।
এখন দেখেন সেলার যদি সেলারের এই কিছু প্রবলেমস আছে, সেলারের এন্ড থেকে কিছু চ্যালেঞ্জেস আছে, এই চ্যালেঞ্জেস গুলি কিন্তু গভর্নমেন্ট কিন্তু পারে আমাদেরকে লজিস্টিকে কিছু সাপোর্ট করে, এবং লজিস্টিক যারা করছেন তারা যদি আবার কিউসি কন্ট্রোলের সার্ভিসটাও রাখেন, তাহলে কিন্তু এখানে অনেক দূর দেখা যায় যে এইদিকেও একটা অপরচুনিটি আছে, যে সে করে দিল ওইটার আমরা কিন্তু কিছু কস্ট মিনিমাইজ করতে পারি। সো এই ই কমার্সে আসলে টোটাল ইন্ডাস্ট্রিটাতেই আমাদের কিছু ফুললি জেনে ফুললি সেলারকে রেডি করতে হবে। যখন সেলার রেডি হয়ে যাবে তখন কিন্তু বায়ার অটোমেটিক ওটা কিনতে চাবে, আর বায়ার সেলারের ট্রানজেকশন যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু বাকি জিনিস অটো প্রেসারে, ইন্ডাস্ট্রি প্রেসারে চলে আসবে। সো আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টের উচিত যে, যেমন দেখেন আমাদের জনসংখ্যা একটা নেগেটিভ ওয়ার্ড আমাদের জন্য, যে আমরা হেভিলি পপুলেটেড, ডেন্সিলি পপুলেটেড, আমাদের বেকারত্বের সংখ্যা বেশি। কিন্তু দেখেন আপনি এখানে যখন আমরা ই কমার্স করছি তখন কি হয়, একটা কাস্টমার সার্ভিসের দরকার হয়, আমার সিএস লাগে, আমার 24/7 সিএস লাগে, আমার জন্য যেরকম রাত দিন সব সময় লাগে, বিকজ আমার দেশের বাইরের লোক আছে। সো এই কাস্টমার সার্ভিসেও কিন্তু বড় একটা কর্মসংস্থানের সম্ভাবনা আছে। এখানে যদি আমরা বেকার যারা আছে, বেকারত্বের এত সমস্যা, তাদেরকে যদি আমরা প্রপারলি এডুকেট করতে পারি তাহলে কিন্তু ওকে, আমাদের ফাতিমা আপু সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। আমার কাছে মনে হয় ই কমার্সে এটা অনেক বড় একটি প্রবলেম। ইন্টারনেট আমাদের, যদি ইন্টারনেট কানেক্টিভিটি আমাদের অ্যাভেলেবেল হয়েছে এবং সেই জায়গাটাতে অ্যাভেলেবিলিটির জায়গা থেকে যদি আমরা আরেকটু এটাকে স্ট্রং করতে পারি তাহলে মনে হয় আমার এই বিজনেস সেক্টরটা আমাদের অনেক বেশি গ্রো করবে। তো যাই হোক, আমরা ফাতিমা আপুর কাছে আবার আসবো নেটওয়ার্ক আসার আগে। তার আগে জামান ভাইয়ের কাছে আমি একটু পরে আসলাম, বিকজ জামান ভাইয়ের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, যেহেতু উনি আমাদের দেশের বাইরে থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসে ইউএস এর মতো একটা কান্ট্রিতে থেকে ভালো একটা পজিশন হোল্ড করছে বাঙালি হিসেবে। তো আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি দেশের বাইরের ইকোসিস্টেমটাকেও দেখছেন, আমাদের বাংলাদেশের ইকোসিস্টেমটাকেও দেখেছেন, সো সেই জায়গা থেকে যদি আপনি একটু আমাদেরকে বলতে পারতেন যে আমরা আসলে কোন চ্যালেঞ্জের মুখে আছি, এবং এই চ্যালেঞ্জগুলো যদি আমরা সলভ করতে পারি বা চ্যালেঞ্জগুলো যদি ওভারকাম করতে পারি, কোন সুযোগটা আমাদের মধ্যে সৃষ্টি হবে, আমেরিকার পার্সপেক্টিভ বাংলাদেশের জন্য আসলে কোন জায়গাটাতে আমরা সেই সুযোগটা বেশি আছে, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু আপনি ডিসক্রাইব করতেন। হ্যাঁ, ধন্যবাদ সাইদ ভাই। এবং আজকে আমি চমৎকার একটা আলোচনা হচ্ছে, আসলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং বোথ। কারণ ইম্পর্টেন্ট হলো, আই থিঙ্ক বাংলাদেশে আমরা যে জিডিপি দেখি, জিডিপির একটা গ্রোথ যে হচ্ছে, this can be accelerated just by this e-commerce enablement. সত্যি কথা বলতে, there are some few components there. আর আমি আসলে আমাজনে আছি, so I'll tell you a little bit background about this. আমাজনের একটা ফান্ডামেন্টাল ফোকাস একদম প্রথম থেকে, যে জেফ বেজোস যখন শুরু করছিল, সে কিন্তু ওই বইয়ের দোকান থেকে শুরু করছিল। আপনারা যদি দেখেন হিস্ট্রি, পসিবলি সবাই এটা পড়ছে। তার একটা ফোকাস, ইনফ্যাক্ট এখনো আমাজনে একদম, আমি যদি বলি একদম ঝাড়ুদার থেকে ক্লিনার থেকে শুরু করে সবচেয়ে বড় এক্সিকিউটিভ, তাদের একটা ফোকাস, আর্থস মোস্ট কাস্টমার সেন্ট্রিক কোম্পানি। তার মানে আমাদের কাস্টমারকে যত যাই হোক না হোক, I'm gonna really focus on my customer. ওই যে আমরা দেখি না 5-star রেটিং, that was like আমাজনের একটা ইনিশিয়েটিভ ছিল। যাই হোক, আমি কিন্তু আমাজনের রিটেল সাইডে না, আমি হলাম আমাজন ওয়েব সার্ভিসেস, এটা হলো টেকনোলজি এরিয়াতে। সো লেট মি টক হোয়াট আই সি। আমি যা দেখলাম, যা যা শুনলাম, এবং কোভিডের মধ্যে আমার দেশে যাওয়া হয় না, বাট তার আগে আমি বেশ কিছু দেশে ছিলাম। হোয়াট আই সি, আমরা অনেক সময় চ্যালেঞ্জ এর কথা বলতে, আই ডোন্ট সে দ্যাটস এ প্রবলেম, আই থিঙ্ক দিস ইজ এ রিয়েলি গুড অপরচুনিটি এরিয়া। হোয়াট আই সি, যে অনেক সময় আমরা ই কমার্সকে আমরা নিজেরাই বাংলাদেশের প্রেক্ষিতে নিচে ছোট করে ফেলি। ইটস নট এ ছোট স্মল জিনিস, ইট ইজ এ বিগ থিং। আমরা দেখি যে, আমি একটু টেকনোলজি নিয়ে কথা বলি ফার্স্টে, দেন আইল কাম ব্যাক টু ব্রডার সেন্স। সবাই বলে আমি একটা ই কমার্স সাইট করব, কে করে দিতে পারবেন? আমার বাজেট 10,000 টাকা বা 1 লাখ টাকা আমার বাজেট।
লিটারালি আমি যে ফেসবুক, আমি জানি না আপনারা দেখেন কিনা, অবশ্যই আপনারা দেখেন, কিন্তু এই জিনিসটা যদি যখনই আপনি দেখেন, দিস ইজ নট হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। এটা 1 লাখ টাকারও ব্যাপার না, 10,000 টাকার ব্যাপার না, 1 টাকারও ব্যাপার না, আবার 100 কোটি টাকারও ব্যাপার না। এটা ব্যাপারটা হলো হোয়াট এম আই ট্রাইং টু ডু, আই মিন আমার কাস্টমার মানে হোয়াট ইজ মাই মডেল। এই ধরনের কমেন্ট যেগুলো যখন করা হয় তখন কিন্তু অনেক বড় অর্গানাইজেশন দে হ্যাভ এ ভেরি গুড ভিশন, দে ওয়ান্ট টু এক্সিকিউট সামথিং, তাদেরকে একটু আন্ডারমাইন করে ফেলা হচ্ছে। ও আচ্ছা, তাহলে তো হোয়াট ইজ দ্যাট, মানে মানুষের পারসেপশনালি দিক থেকে। What I can tell you, টেকনোলজি এখন এত সুন্দর হয়ে গেছে, আগে আমাদের যেগুলো ছিল, টেকনোলজি ফান্ডামেন্টালি চেঞ্জ সো মাচ। আমার কাস্টমারের আগামীকালকে কি লাগবে সেটা কাস্টমার জানার আগে আমি জানবো, আমি জানি। তা না হলে আমি ই কমার্স কেন করব? লিটারালি ইফ আই হ্যাভ দ্যাট পাওয়ার আমার হাতে, যদি কেন আমি বলতেছি এটা ইম্পর্টেন্ট, দিস ইজ গুড ফর এভরিবডি। কারণ আমার কাস্টমারের কালকে একটা জিনিস লাগবে, আমি কিভাবে জানবো? আমি 1 বছর যাবত ডেলিভারি দিচ্ছি এই ধানমন্ডি এলাকাতে, উত্তরা এলাকাতে বা ময়মনসিংহতে, আমি এগুলো দিচ্ছি, আমার অলরেডি জানা আছে এই সময় এরকম ডিমান্ড থাকে, যদিও আমার কাস্টমার ছিল না। বাট আমরা যেটা করি না, আমরা কাস্টমারকে, এন্ড কাস্টমারকে খুব কমই রিচ করতেছি। সো দ্য রিয়েল চ্যালেঞ্জ এরিয়াও মনে হচ্ছে, অপরচুনিটি এরিয়াও মনে হচ্ছে। যদি আমি কাস্টমারের কাছ থেকে কন্টিনিউয়াস তাদের কাছ থেকে ইনফরমেশনটা কালেক্ট করি, তাই বলে আমি কাস্টমারকে বদার করতে পারবো না। আই হ্যাভ টু গেট দ্যাট ইনফরমেশন মাইসেলফ থ্রু ডিফারেন্ট টেকনোলজি, ডিফারেন্ট এরিয়া। লিটারালি ই কমার্স আমেরিকাতেও শুরু হয়েছিল, ইউরোপে সব জায়গায় শুরু হয়েছে। শুরু হওয়ার পরে কিন্তু অনেক কিছু ইভলভ হয়েছে, ইভলভ হওয়ার পরে একটা পর্যায়ে আছে। আমরা কিন্তু বাংলাদেশে যেহেতু ই কমার্স একটা নতুন এরিয়া, ওই আমাদের ওই এভলিউশনটা দরকার নেই। উই ক্যান লিভ ফ্রগ অল অফ দেম এন্ড গেট অ্যাহেড অফ এভরিবডি। উই ক্যান ডু দ্যাট। আমরা কিন্তু এটা করছি ডিজিটাল পেমেন্ট, ওই যে মোবাইল পেমেন্টের ক্ষেত্রে আমরা বিকাশ দিয়ে দেখাই দিচ্ছি বাংলাদেশে। এই সেলফোনের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ দেখাই দিচ্ছে। সেলফোনের মাধ্যমে বাংলাদেশে যা প্রপার ইউটিলাইজেশন হয়, পৃথিবীর অনেক দেশে এটা হয় না। সুতরাং উই অলরেডি হ্যাভ ইট, এবং আরো অনেক অ্যাসেট আছে, লাইক ভেরি কনসেন্ট্রেটেড এরিয়া, অল্প জায়গাতে অনেক লোক, এবং ডিমান্ড ইজ মানে সুপার ডিমান্ড আছে, যে ডিমান্ডের আমরা ধারে কাছেও ফুলফিল করতে পারতেছি না। লোকালি আমাদের অনেক ডিমান্ড আছে, গ্লোবালিও আমাদের অনেক ডিমান্ড আছে। সো অপরচুনিটি এরিয়া ইজ ম্যাসিভ। ওকে, আমার মনে হয় যে আমার প্রেক্ষিতে, কারণ অনেকেই অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যদি একটা স্ট্রং টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থাকে, এই কোভিডে আমরা যেটা দেখি, টেকনোলজি ব্যাকগ্রাউন্ডটা যদি সুপার স্ট্রং হয়, তাহলে কিন্তু আমার অপরচুনিটি অনেক খুলে যাবে। আই নো উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট ফর পলিসি, উই হ্যাভ টু ডিপেন্ড অন আ লট অফ পিপল, logistics area, supply chain area. I have to make sure that এই যে quality control এর কথা বলতেছি, বা traceability all the way at the end. I personally feel like that this all can be done. I mean, একটা practical is not something that AWS does. Microsoft, Azure, Google, Amazon, Facebook, আমরা যে যতগুলো টেকনোলজি কোম্পানি দেখি, প্রত্যেকটা টেকনোলজি কোম্পানি কিন্তু ই কমার্স কে এনেবল করার জন্য দে হ্যাভ ম্যাসিভ অ্যামাউন্ট অফ রিসোর্স, and very literally we're using very minimal amount of resources for that. একটা কল সেন্টার, কাস্টমার সার্ভিসের কথা ফাতিমা আপা বলতেছিলেন, এবং আই নো দ্যাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। হাউ ডু উই ট্যাকল দ্যাট? আমেরিকাতে এটা ইস্যু, বিগ ইস্যু, পৃথিবীর সব দেশে এটা বিগ ইস্যু। কাস্টমারের সেন্টিমেন্টটা আমি কিভাবে জানতে পারবো, এবং ওই সেন্টিমেন্ট জেনে তার সাথে কিভাবে কমিউনিকেট করব? কথা বলা, চ্যাটিং, SMS, ভিডিও কল, হোয়াট এভার ইট ইজ দ্যাট আই এম ডুইং। In fact, a problem to already solved. It's such a way solved. It doesn't even cost to start with it. Not only that, প্রায় দেখা যায় বেশিরভাগ সার্ভিস 12 মাস পর্যন্ত আপনার কোনো কিছু খরচই হয় না আপনার। What you need is the right skill to support you for that. For example, কেউ যদি একটা ফোন করে যদি একটা ইনফরমেশন নিতে চায়, এখন কিন্তু চ্যাটবট বাংলাদেশে ব্যবহার হয়, which is a good starting point, and that's just a starting point. The intelligence that chatbot can bring in, যে অ্যাকচুয়াল ইমোশনটা, সেন্টিমেন্টটা কাস্টমারের জেনে তাকে দেখা গেল যে সে খুবই রাগান্বিত আছে বা সে খুবই প্লিজড। আমার এই একই কাস্টমার একই কমপ্লেইন যদি দুজন করে, আমার কিন্তু তাকে দুভাবে ট্রিট করতে হবে। তা না হলে আই এম নট কাস্টমার সেন্ট্রিক, কাস্টমার অবসেসড বলা উচিত আমাদেরকে। ই কমার্স মিন্স কাস্টমার অবসেশন। As soon as you are disconnected with the end customer, you're gonna be doomed. A lot of companies like that. কিন্তু যখনই customer obsession becomes the highest priority,
তখনই দেখা যায় যে উই ফান্ডামেন্টালি চেঞ্জ এভরিথিং, ইট নাথিং, নো আদার ব্যারিয়ার্স স্টেজ। আমাজনের মতো কোম্পানি অনেক বড় কোম্পানি, সে কারণে আমাজনে কিন্তু অনেক রেগুলেটরি প্রেশার আছে, এন্ড উই অলওয়েজ কিপ আওয়ারসেলফ ভেরি হাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, রাখতেই হবে, দিস ইজ নট অ্যান অপশন। সো ওগুলা করার জন্য আমাদের যেটা যেটা যেই জায়গায় আমি দেখি যে গ্যাপটা, এবার বলি উই হ্যাভ চ্যালেঞ্জেস, উই হ্যাভ অপরচুনিটিস, যে গ্যাপ ইজ দ্যাট উই জাস্ট হ্যাভ টু লুক ইনটু, যখনই আমরা টেকনোলজি সলিউশনটা করব, মেক শিওর ইট ব্রিংস ইন দ্য ভ্যালিউ। আমি যদি বলি যে কেউ যদি বলে আমাকে 10,000 টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে একটা সাইট বানায় দেন ই-কমার্স, তারা কিন্তু ওই ভ্যালুটাই পাবে। আই ক্যান টেল ইউ লিটারালি, আমি সাপোর্ট করি আমাজনের ই-কমার্স রিটেল ইন্ডাস্ট্রি, আর একটা হলো কনসাল্টিং কোম্পানি। তার মানে রিটেল ইন্ডাস্ট্রি, বড় বড় সবচেয়ে বড় রিটেল ইন্ডাস্ট্রি গুলো, there is not a single retail industry যাদের 200-300 মিলিয়নের নিচে তাদের ওয়েবসাইটটা ভ্যালু, মানে ভ্যালু না, তাদের ওয়েবসাইটের খরচ 200-300 মিলিয়নের নিচে বলে, মানে $200-300 মিলিয়ন শুধু তাদের ই-কমার্স সাইটটার দাম। কেন? দে আর গেটিং $1 বিলিয়ন আউট অফ ইট, লিটারালি। এবং তাদের প্রথম থেকেই হয় নাই। সো হাউএভার, ওই টেকনোলজিটা বানাইতে তাদের যত সময় লাগছে, যত খরচ হয়েছে, এখন কিন্তু এত খরচ নাই। আই ক্যান টেল ইউ সাম সার্ভিস, ফর এক্সাম্পল আমি যেমন বললাম না যে ইন্টারঅ্যাক্টিভ কাস্টমার সার্ভিস। ইনফ্যাক্ট ফাতিমা আপা যেটা বললেন না, যদি দেখা যায়, আমি আমাজনের একটা সার্ভিসের কথা বলি, সবারই আছে, আই এম গোনা টক অ্যাবাউট হোয়াট আই নো, আমি যেটা জানি সেটা বলি। আমি যদি একটা কাস্টমার সার্ভিস সেন্টার যদি বানাতে চাই, আমাজনে একটা প্রোডাক্ট আছে কানেক্ট নাম। সো ইফ ইউ ইউজ দ্যাট ওয়ান, পৃথিবীর 20টা ভাষায় 20টা দেশে আপনি কাস্টমার সার্ভিসের 24 ঘন্টা সাপোর্ট শুরু করে দিতে পারবেন ম্যাক্সিমাম এই 2 ঘন্টায়। মানে আমি এই মুহূর্তে দেশে সাপোর্ট দিব, 2 ঘন্টার মধ্যে আমি একদম 24 ঘন্টা সাপোর্ট শুরু করে দিতে পারবো। ইনফ্যাক্ট ইট ওয়াজ ইম্পসিবল লিটারালি বিফোর। তারপরে নেক্সট জিনিস, কাস্টমারের সেন্টিমেন্ট জানবো, এটার জন্য আমার দেখা গেল ডেটা সায়েন্টিস্ট হায়ার করতে হচ্ছে, অনেক হাই এন্ড, অনেক খরচের ব্যাপার স্যাপার, অনেক সেটআপ। ইউ ক্যান লিটারালি স্টার্ট দ্যাট ইন এ ডে, একদিনে এটা শুরু করতে পারবেন when you have the business, বিকজ ওই যে ওই অ্যালগোরিদম গুলো, ওগুলো সব এখন কমোডিটাইজড হয়ে গেছে। তার মানে রিটেল completely revitalized itself into e-commerce. E-commerce completely revitalized itself to interactive and immersive experience. This is not an e-commerce anymore. I'm not doing only commerce. I am actually providing an end customer immersive interactive experience. এবং that has to be specific to that particular user. তার মানে আমার যে এক্সপেরিয়েন্সটা আমার হবে, দিস ইজ হোয়াট ইজ। নাও এইটা করার জন্য আমাদের যে ব্যাকবোনটা দরকার, অনেক সময় আমাদের মনে হয় দিস ইজ ভেরি টাফ, ভেরি হার্ড, লিটারেলি নট। ইনফ্যাক্ট এই কারণে আমরা যারা নন রেসিডেন্ট বাংলাদেশি বা ডায়াসপোরা যারা আছি, উই আর রেসপন্সিবল অ্যাজ ওয়েল, উই আর লায়াবল, কারণ আমরা আপনাদেরকে এগুলো বলি নাই বা শোনাই নাই বা বলতেছি না যে যেগুলো উই হ্যাভ এক্সপেরিয়েন্স। ফান্ডামেন্টালি আই ফিল লাইক, এবং থ্রু ই-ক্যাব আমি তমাল ভাইয়ের সাথেও কাজ করতেছি এই ব্যাপারে, আই ওয়ান্টেড টু লেট এভরিবডি নো অল দিস টুলস। এবং শুধু একটা কোম্পানি না, I wanted to let you know, even though আমি আমাজনে আছি, I wanted to know all these tools available for everybody, at anybody can use it. আমি দেখছি যে যেমন আমার ধারণা ছিল যে কোনো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বাইরে ক্লাউডে কিছু করতে পারবে না। আই হ্যাভ সিন কমপ্লিটলি ডিফারেন্টলি, and it's not illegally তারা করতেছে, they are doing it absolutely within the right framework, with the right people and with the understanding. And yes, there are some policy changes is going to be needed. Who's going to drive it? আমাদের কোভিড এর জন্য আমাদের অনেক আইন চেঞ্জ হয়েছে না? অবশ্যই, কারণ যখন মানুষজনের এই ডিমান্ডটা থাকবে এবং দেশের মানুষ, আমরা যদি ফোকাসটা এগেইন, আমরা যদি কাস্টমার সেন্ট্রিক হই, আমাদের লাস্ট মানুষটা যে আছে গ্রামে, তাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, নান অফ দিস ইস্যু অ্যাকচুয়ালি আর ইস্যুজ এনিমোর। অনেক ইস্যু, অনেক প্রবলেম আমরা দেখবো, ইট বিকামস এ রিয়েলি গুড অপরচুনিটি, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম a lot of those opportunity has been taken, problems have been tackled, tools has been provided, এবং এগুলো সবার জন্য অ্যাভেলেবল। লাস্ট জিনিসটা আমি যেটা বলবো যে ফর বাংলাদেশ আমাদের এটারে ইউনিক বানাতে হবে, কারণ আমাজনের হয়তো ডাটা সেন্টার বাংলাদেশে নাই, গুগলের ডাটা সেন্টার বাংলাদেশে নাই, সুতরাং লোকালি না। ওকে, সো হোয়াট ডু উই নিড টু ডু? এটা হয়তো বাংলা ল্যাঙ্গুয়েজে নাই, হোয়াট ডু উই নিড টু ডু? বাংলা ল্যাঙ্গুয়েজে অনেকগুলো ডায়ালেক্ট আছে, হোয়াট ডু উই নিড টু ডু? All of this problem can be really resolved if we put our head together. An organization like eCab যদি হেল্প করে,
হেল্প করারও মানে খুব বেশি কিছু নাই। উই নিড রিপ্রেজেন্টেশন ফ্রম, যেমন জিয়া ভাই বলছেন চাল ডাল থেকে একটা রিপ্রেজেন্টেশন নিলে I can actually show them what are the logistic Amazon is doing. কারণ Amazon ডেলিভারি দিতেছে, আমি আপনাকে বলি অনেক সময় আপনার যেটা দরকার, আপনি যেটা চাবেন, আমি অর্ডার দিয়ে I saw it myself, Amazon-এ জয়েন করার আগেই দেখছি আমি, কারণ আমি তো ব্রাউজ করতেছি, আমাদের দেখা গেল যে আমাদের ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে, জ্যাকেট দরকার কিন্তু পেতেছি না। আমি কিনলাম যেদিন ওই কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি চলে আসলো। হাউ উড দে নো দ্যাট আই উইল নিড দ্যাট? কারণ বেসড অন মাই বিহেভিয়ার, বেসড অন এক্সটার্নাল ফ্যাক্টরস, এই যে ডেটা, ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা অ্যানালাইজ করে দে ফিগার ইট আউট। আমরা উই ক্যান ডু দ্যাট। এই যে এটা ওরা ফিগার আউট করে এটারে কিন্তু ওপেন সোর্স করে দিছে অলরেডি, কারণ ওইটা অনেকদিন Amazon 10 বছর যাবত ইউজ করতেছে, বা অন্যান্য কোম্পানি আরো অনেক কিছু আছে। সো এগুলো অলরেডি দেওয়া আছে। সো উই জাস্ট নিড টু ফিগার আউট হোয়াট টুলস টু ইউজ। আই থিঙ্ক দ্যাট লাইজ, এবং এইভাবে আমাদের ই কমার্সটাকে আমরা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিরেকশন নিয়ে যাব। তখন আর মানুষ বলবে না যে আমাকে 10,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে আমাকে ই কমার্স সাইট বানায় দেন। দে আর নট গোনা সে দ্যাট। কারণ ওই তো 1 পয়সাও খরচ হবে না আপনার। খরচ হবে when you get a transaction, that percentage goes away. It is highly tied to your revenue. আপনার রেভিনিউর সাথে টাইড। যেমন বললাম না কোয়ালিটি, ফাতিমা বাবু বললেন যে কোয়ালিটি কন্ট্রোল, ইটস নিডেড। এটার জন্য একটা খরচ আছে, ওকে, আই অ্যাকাউন্ট ফর দ্যাট। যে বানাচ্ছে তার খরচ আছে, তার লজিস্টিক্স খরচ আছে, কুরিয়ার সার্ভিস খরচ আছে, এবং যে সার্ভে করবে, কাস্টমার ইনফরমেশন কালেক্ট করবে, খরচ আছে। ওকে, ইফ আই নিড অল দোজ থিংস, ইফ আই ক্যান ডু অল দিস থিংস, গ্রেট। Nobody in the company, আমাজনের মতো কোম্পানি যাদের 15 লক্ষ এমপ্লয়ি আছে, তারাও নিজেরা করে না, তারাও সবার সাথে মিলে করে। সুতরাং আমাদের ছোট ছোট কোম্পানি দেখা গেল, আমাদের এক একটা কোম্পানি আই ডোন্ট নো কতজন আছে, হয়তো জিয়া ভাই 10,000-এর মতন এমপ্লয়ি আছে, সামথিং লাইক দ্যাট, স্মলার কোম্পানি। বাট ইফ ইউ হ্যাভ এমপ্লয়িজ 10,000 or 20,000 এমপ্লয়ি, you can never do all this. So you got to depend on other people. So I think a massive amount of opportunity, just the beginning of it. We have to tap on this thing. Bye. Thank you very much for thinking that we have 10,000 employees. Right? We don't have that kind of employees. Thanks to all our delivery logistic personnel and people, যারা মনে করেন এই প্যান্ডেমিক এরকম ডেলিভারি দিচ্ছে। আপনার আমাদের মাত্র 1400 লোক, পুরা মানে এন্টায়ার কোম্পানিজ পপুলেশন। So if you are thinking that we have 10,000 people, তার মানে they are really working hard to make you feel like that. So thanks to all our people. No, you are doing the right thing. What I'm saying is that কারণ যদি এত বড় মানে এত ছোট গ্রুপ থাকে, 10,000 এমপ্লয়ি থাকে বা 1 লক্ষ এমপ্লয়ি থাকলেও, you cannot do all the things that you need to do as an e-commerce company. You need to depend on the e-commerce. In fact, যেটা দরকার, I demand this from eCab. eCab-এর যেটা দরকার, একটা ইনোভেশন সেন্টার দরকার, একটা R&D ল্যাব দরকার, যেখানে চাল ডালের মতন কোম্পানি একদিনে 10,000 এমপ্লয়ি যাতে নিতে পারে, ফাতিমা আপার মতন কোম্পানি যাতে একদিনে 50টা দেশে তার বিজনেস খুলতে পারে। That is reusable digital assets has to be, must be developed so that all eCab মেম্বাররা ইউজ করতে পারে। আজকে যার মাথায় একটা কনসেপ্ট আসলো, এইটা ডিপ্লয় করার জন্য 6 মাস ওয়েট করতে হবে না, কালকে সকালে যাতে ডিপ্লয় করতে পারবে। And these are all possible because those technology currently exist. It's just matter of Yes, thank you. চমৎকার ভাই। আমরা আসলে অনেক চমৎকার ডিসকাশন শুনলাম। প্রিয় দর্শক, আমি আবার আসবো, আপনারা সবাই থাকবেন, জামান ভাই থাকবেন, শিপন ভাই, জিয়া ভাই, ফাতিমা আপু থাকবেন। তো আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখছেন 4th জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলন, এবং বাংলাদেশে প্রথমবারের মতো তরুণ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে, এবং যেটা অর্গানাইজ করেছেন ইয়াং, ইএসডিবি এবং বিডা যৌথভাবে। তো আমরা আমাদের কথার মাঝখানে, প্রিয় দর্শক, ফাতিমা আপুর কথার মাঝখানে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা ফাতিমা আপুর কাছে আসবো। তার আগে আমরা সবাইকে স্মরণ করে দিতে চাচ্ছি যে, যেহেতু আমি ই কমার্স ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড এবং জড়িত, আমি অনেকদিন যাবত বিভিন্ন টক শো, বিভিন্ন লাইভ সেশনে আমি নিজেও অ্যাটেন্ড করি এবং অনেকের সাথেও আমি অ্যাটেন্ড করি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে, আমার কাছে মনে হচ্ছে এই প্রথম কোন একটি সেশন আমি পরিচালনা করলাম বা আমি মডারেট করছি, যে সেশনে পর্যাপ্ত পরিমাণে তথ্য এবং ইনফরমেশন আছে, যেটা আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য অনেক
ভালো কিছু নিয়ে আসবে যদি আমরা এই সেশনটাকে, আজকের এই ভিডিওটাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা যদি একটু পর্যালোচনা করি এবং রিসার্চ করি, শুধু এই ভিডিও সেশন থেকেই আমরা ই কমার্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আবার চলে যাচ্ছি, যদি আমাদের অনুষ্ঠানে একেবারে সময় শেষ হয়ে গেছে, তারপর আমরা থাকবো, যেহেতু এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আমরা চলে যাবো এখন ফাতিমা আপুর কাছে। তার আগে আমি একটু ফাতিমা আপুর কাছে বলতে চাচ্ছি, ফাতিমা আপু, আপনি ডিসকাস করছিলেন যে ক্রস বর্ডার ই কমার্সের ক্ষেত্রে পেমেন্ট ইস্যু নিয়ে। সো আমরা আপনার কাছে যাওয়ার আগে আমরা একটু বলবো যে আমরা আসলে দেশীয় পণ্য নিয়ে অনেক বেশি কনসার্ন, যে দেশীয় পণ্য আমরা ই কমার্সে নিয়ে আসতে চাই, দেশীয় পণ্য আমরা ই কমার্সে সেল করতে চাই, দেশীয় পণ্যকে আমরা সবার সামনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু তার আগে আমাদেরকে একটু জানতে হবে যে আমাদের দেশীয় পণ্যের কিন্তু দেশের বাইরে অনেক বড় একটি বাজার রয়েছে। বাট সেই বাজারটাকে ধরতে বা সেই বাজারটাকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে, বা আমরা যদি ফরেন কারেন্সি বা ফরেন রেভিনিউ যদি আমরা আর্ন করতে চাই, আসলে সেই বাজারটাকে ধরার জন্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে সেই ইকোসিস্টেমটা রেডি কিনা, এবং আমি সেই শুধু রেডি কিনা, আমাদের এই দেশীয় প্রোডাক্টকে আমরা দেশের বাইরে পাঠানোর জন্য, দেশের বাইরে থেকে ফরেন কারেন্সি আর্ন করার জন্য, যেভাবে আরএমজি সেক্টর যেভাবে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারে, ই কমার্স সেক্টরও যাতে আমরা আমাদের দেশীয় প্রোডাক্টকে দেশের বাইরে ক্রস বর্ডারের মাধ্যমে পৌঁছে দিতে পারি, সেই জন্য ইকোসিস্টেমটা রেডি কিনা, সেই জায়গা থেকে আমরা যদি একটু বলতে চাই। আপনি যেহেতু পেমেন্ট ইস্যু নিয়ে বলছেন, পেমেন্ট ইস্যুতে আমাদের দেশে অনেক বড় একটি প্রবলেম আছে। সেই সাথে আমরা আপনার কাছে জানতে চাই, আপনি যখন একটা দেশীয় পণ্য দেশের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান, এবং সেখানে আপনি কি চ্যালেঞ্জটা ফেস করছেন, যদি আমার কাস্টমার সেই প্রোডাক্টটা রিসিভ না করে ব্যাক করতে চায়, সেখানে আপনি আসলে কি চ্যালেঞ্জ এবং কি প্রবলেমটা ফেস করছেন, এবং ওই জায়গাটা আসলে সলিউশনটা কি হলে আমাদের দেশীয় পণ্য খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারতো। থ্যাংক ইউ সাইদ ভাই। আমি বলবো লজিস্টিক্সে, কুরিয়ার সার্ভিসে আমি কোনো চ্যালেঞ্জ এখন বলবো যে চ্যালেঞ্জ ওটা হচ্ছে যে আমাদের কাছে সলিউশন কম, বাট আমি লজিস্টিক্সে কোনো চ্যালেঞ্জ ফেস করছি না, বিকজ আমার লিড টাইম হচ্ছে আমার কাছে আসার পর প্রোডাক্ট আমি 3 থেকে 5 দিনের মধ্যে দেশের বাইরে মানুষকে পৌঁছে দিতে পারছি, এবং আমি অলরেডি 30টা দেশে পৌঁছে দিয়েছি, এবং 220টা দেশে পৌঁছানোর মতো মানে আমার আছে, অপরচুনিটি আমার আছে, আমি দিতে পারবো যদি অর্ডার আসে। হ্যাঁ, তো ওই দিক থেকে প্রবলেম নেই। ওই দিক থেকে যেটা হচ্ছে, নতুন নতুন কুরিয়ার সার্ভিস আসলে ইটস বেটার যে উই হ্যাভ চয়েসেস। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের নলেজের যে গ্যাপটা, যেটা ভাইয়াও বললেন, এভরিবডি ডোন্ট নিড টু ডু এভরিথিং। হ্যাঁ, আমার সেলারকে যখন আমি বলি যে এরকম একটা অপরচুনিটি আছে, তুমি এখানে সেল করতে পারো, সে তখন চিন্তা করে আমি একটা ওয়েবসাইট করব, আমি করব সবকিছু, আমি লজিস্টিক করব, আমি পাঠাবো, আমি সবকিছু করব। সো সে কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড যে কস্ট গুলি, হ্যাঁ, এইগুলি নিয়ে কিন্তু সে চিন্তা করে না যে একটা ওয়েবসাইট করতে কি লাগবে। যেটা ভাইয়া বললেন যে 1 টাকাও ব্যাপার না, আবার 100 কোটি টাকারও ব্যাপার না। টেকনোলজি ইজ এ বিগ ফ্যাক্টর ফর বাংলাদেশ। বাংলাদেশের টেকনোলজিতে অনেক পেছানো, এবং টেকনোলজি অনেক আপগ্রেডেড হওয়ার দরকার আছে। টেকনোলজি আমাদের বাইরে থেকে আসার দরকার আছে। অনেক সফটওয়্যার আছে, অনেক কিছু আছে যেখানে গভর্নমেন্ট পারে সাবসিডি দিয়ে আমাদেরকে হেল্প করতে, যে সো দ্যাট উই ক্যান ইউজ দোজ সফটওয়্যার। অনেক বিদেশি কোম্পানি আছে যারা গ্র্যান্ট দেয়, এরকম বাংলাদেশি নতুন, মানে ধরেন একটা ডেভেলপিং কান্ট্রিতে নতুন কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে, তখন ওই ইন্ডাস্ট্রিকে বিল্ড আপ করার জন্য অনেক গ্র্যান্ট অনেক সময় বিদেশি কোম্পানিরা দিয়ে থাকে। সো ওইগুলি যদি আপনারা ট্যাপ ইন করে আমাদের কাছে নিয়ে আসেন, তারা যদি আমাদেরকে হেল্প করে, তারা যদি আমাদেরকে টেকনোলজি দিয়ে হেল্প করে, দ্যাটস ই কমার্স ইজ বেসড আপন টেকনোলজি। আপনাকে টেকনোলজিতে ভালো হইতেই হবে, এবং টেকনোলজি আপনি ঠিক আছে, আপনি বুঝলেন যে টেকনোলজি আমাকে ভালো হতে হবে, আমি টেকনোলজি ভালো কাউকে চাই, আপনি বাংলাদেশি টেকনোলজিতে ভালো কাউকেও খুঁজে পাবেন না, আপনাকে ওটা খুঁজতেও আপনার অনেক বেগ পেতে হবে। সো ওই টেকনোলজি যে আমাকে দিবে, সেই লোকটাও কি আমার কাছে আছে কিনা, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। সো তখন আপনি আজকে যে সেলার আমার কাছে আসছে না, বা সে যে বুঝতে পারছে না যে বিদেশে সে আমার মাধ্যমে সেল করতে পারে, সেই কিন্তু 2 বছর পরে আসবে, অনেক টাকা খরচ করে নষ্ট করে আসবে। সে তখন একটা ওয়েবসাইটের জন্য কিছুদিন ঘুরবে, তারপরে ওইটা চালানোর জন্য কত লোক দরকার সেটার জন্য কিছুদিন কষ্ট করবে, ওটা চালাতে কতগুলি লোককে কত স্যালারি দিয়ে, সেই ক্যালকুলেশন করার পরে যখন সে বুঝবে যে আমার কাছে বেসিক্যালি চাল ডালের, জিয়া ভাইকে আমি বলি যে উনিও অনেক হয়তোবা প্রবলেম ফেস করছে অনেক ভেন্ডারের কাছ থেকে, যে না আপনার কাছে কেন সেল করবো, আমিই সেল করতে পারি। হ্যাঁ, সো এইটা কিন্তু আমি সেল করতে পারি সেটা না। ইউ ডোন্ট নো, ইউ ফোকাস অন ইউর প্রোডাক্ট, ইউ ফোকাস অন ইউর প্রোডাকশন।
হ্যাঁ, আপনি আপনার প্রোডাক্টটা ভালো মতো বানান, আপনি আপনার প্রোডাক্টটা ভালো মতো ফটোশুট করেন, আপনার প্রোডাক্টটা আপনি ভালো মতো আমাকে উপস্থাপন করেন, যেমন ওই প্রোডাক্টটার যে ডেসক্রিপশন ওটা সুন্দর করে লিখেন, সো দ্যাট আমি ছবিটা দেখে ডেসক্রিপশনটা পড়ে আমি বুঝি যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কি। আমি তো সেটাই বুঝবো না। আমার অনেক সেলার আছে শুরুর দিকে আমাকে সাইজ চার্ট দেয় না। এখন আপনি একটা গেঞ্জি সেল করতেছেন, আপনি যদি সাইজ চার্ট না দেন, আমার বায়ার কিভাবে সেটা কিনবে? মানে একটা জিনিস বানিয়ে আমি জাস্ট বসে পড়লেই কিন্তু হয় না। সো ইউ ডোন্ট নিড টু ডু অল দ্য থিংস বাই ইয়োর সেলফ। আপনি চাইলে একটা সাইটের উপর ডিপেন্ড করতে পারেন যে আচ্ছা আমি এখানে আমি প্রোডাক্টের দিকে নজর দেই, আমি যেমন প্রোডাকশনে গেলে হবে না, আমি আমার সাইটের দিকে ফোকাস করে আছি, আমি আমার মার্কেটিং এর দিকে ফোকাস করে আছি, আমি এই জিনিসগুলি করছি। সো এই নলেজটা আসলে খুব দরকার বাংলাদেশের প্রেক্ষিতে জানা যে অ্যাকচুয়ালি ই কমার্সটা কি। ই কমার্স ইটসেলফ ইজ এ ইকোসিস্টেম, ই কমার্স ইটসেলফ একটা বড় একটা ব্যাপার। সো ওই জায়গাটাতে আমি কাজ করতে হলে আমাকে কি করতে হবে, আমার সেলারকে তার প্রোডাক্টটা নিয়ে রেডি থাকতে হবে। তার প্রোডাক্টের অপরচুনিটি অবশ্যই আছে, আমি তো বললাম যে একে তো আমরা দেখেন আরএমজি সেক্টরের সেকেন্ড, আমাদের এখান থেকে প্রচুর জিনিস দেশের বাইরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কোনো বড় বড় ফ্যাক্টরি ওনারদেরকে যদি আমরা বলি যে আপনার নিজস্ব ব্র্যান্ড নাই কেন, কেন নিজস্ব ব্র্যান্ড নাই? কারণ আমরা বাইরের ব্র্যান্ডের জিনিসগুলি বানাই, তাদের কাছে আমরা কোনোভাবে নীতিগতভাবে ধরা কোনো একটা কোনো ডিল তাদের সাথে আমাদের সাইন করা আছে বা যাই আছে হোয়াট এভার। কিন্তু দেখেন আমি জানি এই প্যান্ডামিক সিচুয়েশনে আরএমজি সেক্টরে কোনো বায়ার কাউকে কোনো $1 হেল্প করে নাই, যা করছে গভর্নমেন্ট করছে। সো যদি আমার বায়ার, যদি আমি স্বাবলম্বী না হতে পারি, তাহলে আমার মনে হয় এই প্যান্ডামিক সিচুয়েশন আমাদেরকে বুঝিয়ে গেছে যে আমাদের স্বাবলম্বী হতে হবে। সো গভর্নমেন্টের এন্ড থেকে আমি চাই যে আরএমজি সেক্টরের জন্য যেন এরকম একটা অপরচুনিটি থাকে যে আমি যতটুকু এক্সপোর্ট করছি সাথে আমি নিজের ব্র্যান্ড বানানোরও আমি বানাতে পারি। মানে আমি বানাতে পারবো না, কখনোই বানাবো না, এই ধরনের চুক্তিবদ্ধতা যেন আমাদের ভিতরে আর না থাকে। আমরা যেন নিজস্ব ব্র্যান্ড বানাতে পারি এবং নিজস্ব ব্র্যান্ড বাইরে পাঠাতে পারি। কারণ দেখেন দেশের বাইরে মেড ইন বাংলাদেশ তো যাচ্ছেই। হ্যাঁ, সো সে কিন্তু জানে বাংলাদেশের প্রোডাক্টটা ভালো, সো আমি যদি বানাই অবশ্যই আমারটাও একসেপ্টেড হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক অপরচুনিটি আছে। ইকোসিস্টেমটা বিল্ড আপ, ইটস এ ইকোনমিক্যাল প্রেসার, এটা হয়ে যাবে, এটা হচ্ছে এবং এটা হয়েও যাবে। আপনার কাছে স্পেসিফিক একটা বিষয় একটু জানতে চাচ্ছি। আমাদের কর্পোরেশনে যেহেতু আমাদের দেশে প্রচুর পরিমাণে কুটির শিল্প এবং হ্যান্ডিক্রাফটস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা আমরা যখন একটা দেশের বাইরে একটা প্রোডাক্টকে আমরা পাঠাচ্ছি, আমার সেই কনজিউমার যদি প্রোডাক্টটা রিসিভ করতে না পারে বা না করে বা কোনো ত্রুটির কারণে ব্যাক করে, সেই প্রোডাক্টটা আমার দেশে যখন আবার ফেরত আসে কাস্টমসে বা আমার এই জাতীয় কোনো জায়গায় আমার প্রবলেম ফেস করতে হয় কিনা, যেটা প্রোডাক্ট আমার কাছে ব্যাক করতে, আমার প্রোডাক্ট আমার কাছে আমার প্রোডাক্ট তো আমার কাছে ব্যাক করা হচ্ছে যে আমার জন্য দ্বিগুণ খরচের ব্যাপার। বাংলাদেশে ওই সিস্টেমটাই নেই। হ্যাঁ, তো ওইটা কিন্তু আমরা গভর্নমেন্ট কিন্তু পারে তার ইএমএস এর মাধ্যমে ওইটার একটা সলিউশন করতে। তাহলে খুব ইজিলি এটা ইটস সলভেবল, ইটস নট সলভড বাট ইটস ইজিলি সলভেবল যদি গভর্নমেন্ট তার ওই জায়গা থেকে রিটার্ন পলিসিটার কোন একটা ব্যবস্থা করতে চায়। আমরা যেটা করছি, হ্যাঁ, আমরা বিভিন্ন দেশে আমাদের যারা এনআরবি ভাই বোনেরাই আছেন তাদের কোনো একজনকে আমরা ওখানে সেট করেছি যে যদি রিটার্ন করতে চায় তাহলে যেন তারা রিটার্নটা করতে পারে। বাট ওইখানে আবার আমার রিটার্নের পার্সেন্টেজ খুবই কম, বিকজ আমি কিউসি কন্ট্রোল করে পাঠাচ্ছি। সো ওইখানে কোনো ডিফেক্ট থাকছে না, ওখানে কোনো প্রবলেম থাকছে না, কাস্টমারের কোনো ওই কমপ্লেইনটা থাকছে না যে আমি রিটার্ন করব। হ্যাঁ, কখনো যদি সে ভুল করে তার কোনো ডিফারেন্ট সাইজের কোনো কিছু নিয়ে নেয়, সে ভুল করে, সেই ক্ষেত্রে আমরা রিটার্ন অপশনটা রেখেছি টু ইজ মাই কাস্টমার। কারণ যেটা ভাইয়া বললেন, কাস্টমার ইজ দ্য কিং এখানে ই কমার্স ক্ষেত্রে। আপনাকে টোটালি কাস্টমার ফোকাসড হতে হবে, কাস্টমার কি চাচ্ছে সেটা সে চাওয়ার আগেই আপনাকে ওটা রেডি রাখতে হবে। তো আমরা ওই দিকটায় অনেকটা ইয়ে করে রেখেছি যেন কাস্টমারের কোনো প্রবলেম ফেস না করে, রিটার্ন করতে পারে। রিটার্ন অপশন আমাদের আছে, বাট ওইভাবে আমরা বলি না, বাট আমরা করে দিই। চমৎকার অনেকগুলো বিষয় আমরা ডিসকাস করলাম। আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য এত বড় সম্ভাবনাময় একটি ইন্ডাস্ট্রি, সম্ভাবনাময় একটি সেক্টর, আমরা এর থেকে আরো অনেক বড় করতে পারি এবং আমার দৃঢ় বিশ্বাস এই ইন্ডাস্ট্রি আমরা যত দ্রুত বড় করতে পারবো, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে মনে হয় এত দ্রুত মানে গ্রো করা আসলে সম্ভব না। সেই জায়গায় আমাদের দরকার একটু সচেতনতা,
একটু সহযোগিতার মন মানসিকতা এবং আমাদের কিছু পলিসিগত বিষয় একটু চেঞ্জ করে আমাদের কিছু সমন্বয় করা দরকার। সো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। সাইদ ভাই, আমি আরেকটা কথা আপনার এখানে অ্যাড করতে চাই, যে এই যে নলেজ গ্যাপটা আমি বললাম, এই নলেজ গ্যাপটা ফিল আপ করার জন্য কিন্তু মিডিয়া অনেক বড় একটা ইয়ে রাখে। হ্যাঁ, মিডিয়ার উচিত প্রপারলি নলেজেবল হয়ে মিডিয়ার উচিত প্রপার কথাগুলি মানুষের কাছে পৌঁছানো, কারণ মিডিয়া কিন্তু একটা দেশের চোখ, একটা দেশের কান। সো আমি চাই যে আমরা যেন মিডিয়ার সাথে ওভাবে কাজ করতে পারি, তারাও যেন আমাদেরকে হেল্প করেন। চমৎকার একটি কথা বলছেন। আমরা জানি যে আমাদের দেশে মিডিয়াগুলো হচ্ছে আমাদের সমাজের দর্পণ, যারা কিনা আমাদের সমাজকে, পুরো সমাজকে তাদের চোখের মাধ্যমে, তাদের ভাষার মাধ্যমে, তাদের উপস্থাপনার মাধ্যমে পুরো সমাজকে চেঞ্জ করে দিতে পারে। শুধু সেই ক্ষেত্রে না, আমরা যদি শুধু গভর্নমেন্টের নীতি নির্ধারক বা পলিসি মেকারদের কথাই যদি বলি, সেখানেও আমাদের একটা চেঞ্জের বিষয় বা পরিবর্তনের বিষয় থাকতে পারে। শুধু সেই ক্ষেত্রে না, আমরা যদি মনে করি যে পুরো দেশের ইকোসিস্টেমকে আমরা তৈরি করতে মানে সহযোগিতা করতে হবে, সেখানে মিডিয়ার যেমন ভূমিকা থাকতে পারে, আমাদের কনজিউমারের ভূমিকা থাকতে পারে, আমাদের ব্যবসায়ীদের ভূমিকা থাকতে পারে, আমাদের পলিসি মেকারদের ভূমিকা থাকতে পারে, এবং একই সাথে আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সো আজকে আমরা আমাদের চমৎকার একটি সেশন আমরা পার করলাম, এবং এই সেশনে আমরা অনেক জি Said bhai, can I just say one quick thing? আমি জানি এখানে অনেক কথা হচ্ছে, টেকনোলজি নিয়ে কথা হচ্ছে। I just wanted to make sure that this offer is out there. যেহেতু আমি এখন আমাজনে আছি, I can give it only from Amazon, but there is other cloud also you can get it. কারো যদি যে কোনো টেকনোলজি লাগে, you don't have to wait for anybody. I can give it to you for free to test it out at any scale. আপনার যদি মিলিয়ন ইউজার হয়, বিলিয়ন ইউজার, it doesn't matter. যদি 10 জন ইউজার হয়, it really doesn't matter. It's all available to you. Not only that, এটার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য যত রিসোর্স লাগে, আমাদের যে বেস্ট রিসোর্স গুলো আছে, I can make all of them available to you. You guys organize it. বলেন যে এটা রিটেলের জন্য কিভাবে নেক্সট জেনারেশন ই কমার্স বানাইতে হয়, এই টাইপের আমরা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, I will give you all those things. These are all available. Literally, I don't have to go গভর্নমেন্টের কাছ থেকে টাকা চাইতে হবে না, বাইরের কাছ থেকে, কারো কাছ থেকে কিচ্ছু দরকার নেই। If you guys are ready, I can show you what it is. In fact, আমি যখন আমাজনে রিটেলের ইন্ডাস্ট্রি, আমি 3 মাস অক্টোবর থেকে শুরু করছি, আমাকে 20টা বই পড়তে হয়েছে ফার্স্টে। Just so you know, these are the books I still have to read. There are 20 books I have to read. What is retail and how to deal with it. So sorry, আমি একটু আপনার এক্সট্রা সময় নিলাম, but this is available. If ECAP wants to organize it, do it. Because I feel like, as you rightfully said, we're not doing it justice if I'm not telling you all the latest and greatest tools you have available. And it doesn't matter, maybe বড় কোম্পানিগুলো হয়তো জানে, ছোটগুলো জানে না, বা ছোটগুলো হয়তো জানে, বড়গুলো হয়তো জানে না। Literally, amount of technology available, it's unbelievable. American কোম্পানিও অতগুলা ইউজ করতেছে। সরি। চমৎকার জামান ভাই, আপনার কাছ থেকে আসলে আমরা আমাদের সেশনটা আসলে অনেক একটি রিসোর্সফুল এবং নলেজ নির্ভর একটি সেশন ছিল। আমি সবসময় একটি কথা বলি, আমাদের মধ্যে যেমন একটি ধারণা আছে যে বাংলাদেশে যখন যে কেউ কোনো বিজনেস করতে পারে না, সে তখন ওয়েব কমার্স বা ই কমার্সে আসে, বাট এটা টোটালি একটি রং ধারণা। বাট আমি সবসময় বলে থাকি, একটা ট্রেডিশনাল বিজনেস করতে আপনাকে যেই নলেজটা লাগে, বরঞ্চ ই কমার্স বিজনেস করতে আপনাকে একটা নলেজ আরো বেশি লাগবে, সেটা হচ্ছে টেকনোলজি নলেজ। সো আপনাকে, এটা হচ্ছে একটি নলেজ নির্ভর ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে নলেজ নির্ভর একটি বিজনেস। সো আমাদের যেই কাজই করি না কেন, আমাদেরকে নলেজ নির্ভর হয়ে বিজনেসে আসতে হবে, তাহলে আমরা বিজনেস সফল কাম হতে পারবো। এবং সফল কাম হতে হলে শুধু নলেজ নির্ভর হতে হবে না, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ইকোসিস্টেমটাকে তৈরি করতে হবে। এবং এই ইকোসিস্টেমটাকে তৈরি করতে আমাদের একটা নলেজের একটা প্রয়োজন আছে। বিকজ আমাদের দেশ যেহেতু এই ইন্ডাস্ট্রিটা একটি গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং দ্রুত গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এবং আমাদের দেশের পলিসি মেকার বা নীতি নির্ধারক যারা আছে, তারা যেহেতু এই ইন্ডাস্ট্রির সাথে কেবল অ্যাডজাস্ট হচ্ছে, তো সেই জায়গা থেকে আমাদেরকে এই ইন্ডাস্ট্রিটাকে বড় করতে হবে, সবাইকে একসাথে মিলে ইকোসিস্টেমটাকে গ্রো করতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৪র্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলন, অর্গানাইজ বাই ইয়াং, ইএসডিপি এবং বিয়া। এবং সেই সাথে আমরা আমাদের এই দর্শকদের পক্ষ থেকে আমরা আমাদের যারা আজকে সেশনে যে নলেজ নির্ভর যে লোকগুলো আসছে, যে মানুষগুলো আসছে, যে ব্যবসায়ীগুলো আসছে, যেই মানুষগুলো সান্নিধ্যকে আমরা পেয়েছি, সেই মানুষগুলোর কাছ থেকে আমরা শুধু একটা বাক্যে, আমরা একটা শব্দে, আমরা বা একটা লাইনে আমরা জানতে চাইবো। আমি একে একে নাম বলবো, সবাই আমাদেরকে একটু বলবেন যে আমাদের এই যে তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা ট্রেডিশনালি বিজনেস করছে এবং যারা ই
ই কমার্সে বিজনেস করছে অথবা যারা ই কমার্সে আসতে চাচ্ছে বা যারা পড়াশোনা করছে, যারা তাদের কেরিয়ারকে ই কমার্সে আনতে চায়, কেউ হয়তোবা উদ্যোক্তা হয়ে আসতে চাচ্ছে, কেউ হয়তোবা আমাদের এই ইন্ডাস্ট্রিতে ভালো কোনো জব নিয়ে বা ভালো কোনো কেরিয়ার নিয়ে আসতে চাচ্ছে। সেই তাদের উদ্দেশ্যে যদি আমরা একটু আপনাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক কথা শুনি। প্রথমে আমি একটু যাব আমাদের জিয়া ভাইয়ের কাছে, যে তারা যারা আসলে উদ্যোক্তা হয়ে আসতে চাচ্ছে অথবা এই ইন্ডাস্ট্রিতে জব নিয়ে আসতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটু পরামর্শমূলক বা দিক নির্দেশনামূলক কথা যদি আমরা আপনার কাছ থেকে জানতে পারি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ আ ভেরি নাইস সেশন টুডে। আমি এটাই বলবো যে আপনারা যখন ই কমার্স বিজনেসে আসবেন, ইউ ট্রাই টু নো দিস দ্যাট আপনারা কিন্তু একটা ইকোসিস্টেমকে বিল্ড করতে শুরু করতেছেন। সো এটাকে যদি একদম অনেস্টলি বিল্ড করেন, পারফেক্টলি বিল্ড করেন, একদম হার্টের ভিতর থেকে বিল্ড করেন, দেন আই থিঙ্ক উই উইল হ্যাভ আ ভেরি নাইস future ahead of us and a very nice Bangladesh ahead of us. So thank you very much. এরপর আমি একই প্রশ্নে আমি জানতে চাইবো আমাদের ফাতিমা আপুর কাছ থেকে। আমি সবার শেষে একটু বলে নিচ্ছি, আমি সবার শেষে আমি শিপন ভাইয়ের কাছে আসবো, যেহেতু উনি একটি ট্রেড অ্যাসোসিয়েশনের লিডিং পজিশনে আছে। সো সবার শেষে আমি শিপন ভাইয়ের কাছে আসবো। আমি ফাতিমা আপুর কাছে জানতে চাচ্ছি, যারা আসলে নারী উদ্যোক্তারা আমাদের দেশে যারা আসলে বিজনেস করতেছে, তারা তাদের উদ্দেশ্যে বা যারা আসলে দেশীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছে অথবা যারা আমাদের দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু আপনার দিক নির্দেশনামূলক কথাগুলো যদি একটু বলতেন, এবং সেই সাথে ইউনিভার্সিটিতে পড়ুয়া যেসব আমাদের ছেলেমেয়েরা আছে যারা আসলে ই কমার্সকে তাদের কেরিয়ার হিসেবে নিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি তাদেরকে বলতে চাবো, ফার্স্টলি ফোকাস হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু। আমরা কোনটা করতে চাচ্ছি, ই কমার্সে করার মতো অনেক কিছু আছে, করতে চাইলে অনেক কিছু করা যায়, বাট ফার্স্ট ইউ ফোকাস হোয়াট ইজ ইউর বিজনেস মডেল, হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু, দেন রেস্টটা ওইভাবে সাজাতে হবে। সো নলেজ ইজ আ মাস্ট। ফার্স্টে আমাদেরকে ওই নলেজটা গ্যাদার করতে হবে, নো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, দেন গেট নলেজেবল। আর আরো বেশি একটা জিনিস হচ্ছে, এটা করলে হবে কি, জিনিসটাকে আমাদের ইকোসিস্টেমটাকে সাস্টেইনেবল করা যাবে। শর্ট টার্ম সলিউশনটা না ইউজ করি, আমরা লং টার্ম চিন্তা করি, আমরা এই ইকোসিস্টেমটাকে সাস্টেইনেবলি বিল্ড করি। এটাই আমার বলা। চমৎকার ফাতিমা আপু আপনার কাছ থেকে। এবার আমি যদি একটু জামান ভাইয়ের কাছে যাই। জামান ভাই, আপনি তো আসলে যদি আমাদের দেশের মানুষ এবং কাজ করছে আসলে বিদেশের মাটিতে এবং বাংলাদেশে ওয়ার্ল্ডে একটা রেপুটেড কোম্পানিতে, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি জানতে চাই, আমাদের দেশের স্টুডেন্টরা, আমাদের দেশের উদ্যোক্তারা বা যারা এখন উদ্যোক্তা হতে চাচ্ছে বা পড়াশোনা করছে ভালো একটা বিশ্ববিদ্যালয়, তারা যদি দেশের বাইরে এরকম বিদেশি কোনো প্রতিষ্ঠানে তাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে হয়, তাদের ক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ বা দিক নির্দেশনামূলক কথা থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটাই বলবো যে শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। এটা শেষ হয় না ইউনিভার্সিটিতে, এটা মাত্র শুরু হয় ইউনিভার্সিটি থেকে। সো স্টার্ট, কিপ লার্নিং এন্ড ডু নট লিমিট ইয়োরসেলফ। মানে নিজেদেরকে কখনোই, আমরা যদি স্বপ্ন দেখতে চাই বা ইমাজিন করতে চাই, ডোন্ট লিমিট হোয়াট উই ক্যান ইমাজিন, গো বিয়ন্ড হোয়াট ইউ ক্যান নট ইমাজিন। মানে নিজের ইমাজিন করার যতটুকু ক্ষমতা, তার বাইরে একটু ইমাজিন করি এবং সেটার উপরে একটু রিসার্চ করি, we can take Bangladesh to a completely different level. চমৎকার চমৎকার জামান ভাই, আপনার কাছ থেকে আমরা এক কথায় খুব চমৎকার একটি দিক নির্দেশনামূলক কথা শুনলাম। আমরা সর্বশেষে আসবো আমাদের শিপন ভাইয়ের কাছে। আমাদের শিপন ভাইয়ের কাছে সবচেয়ে আশার একটাই কারণ, শিপন ভাই একাধারে যেরকম একজন ই কমার্স ব্যবসায়ী, দিনরাত্রি.com আপনার ভেঞ্চারের নাম আমরা জানি, এবং একই সাথে আপনি বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রি একমাত্র ট্রেড অ্যাসোসিয়েশন, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসছেন, এবং সেই সাথে আপনি পলিসি মেকারদের সাথে নিয়ে কাজ করছেন, ইক্যাবের হয়ে আপনি গভর্নমেন্টের সাথে কাজ করছেন। সো সেই জায়গা থেকে যদি বলি, ই কমার্সে যদি আমাদের তরুণ উদ্যোক্তারা ক্যারিয়ার গড়তে চায়, সেটা যদি হয় সেটা জবের দিক থেকে অথবা সে উদ্যোক্তার দিক থেকে, সেই জায়গা থেকে আপনি অ্যাজ এ পলিসি মেকার হিসেবে, অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে, অ্যাজ এ ট্রেড বডি একজন অভিভাবক হিসেবে আপনি আপনার কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা যদি আমরা জানতে পারি। সাইদ ভাই, ধন্যবাদ। আজকে আসলে এই প্রোগ্রামটা ভালো লাগলো। প্রত্যেকের নলেজ শেয়ারিংটা সত্যিকার অর্থে আমার নিজেরই নলেজ হলো অনেক কিছুই। সো আপনি যে পয়েন্টটাতে আসলে রেজ করছেন, সেখানে দুইটা পার্ট। একটা হলো আসলে পলিসি মেকিং এর পার্ট। তো আমি মনে করি একদম স্কুল লেভেল থেকে ই কমার্স পড়া উচিত ছেলেমেয়েদের। একদম শুধু ই কমার্স কিনে, ই কমার্সের টেকনোলজি নিয়ে পড়া উচিত। এই স্কুল লেভেল থেকে শুরু করে দেওয়া উচিত আমাদের। আপনি চিন্তা করেন,
অ্যামাজন যখন আপনি আপনি জাস্ট চায়নাকে যদি ফলো করেন তাহলেও দেখবেন ওরা প্রত্যেকটা জিনিস কপি করছে, কিন্তু এখন কিন্তু চায়নাকে উল্টা কপি করতে হয়। এটা কেন? ওরা আগে আসলে ই কমার্সের জিনিসগুলোকে স্কুল লেভেলে শুরু করে দিচ্ছে। ওরা 98 এডুকেশনের ভিতর দিয়ে দিচ্ছে ই কমার্সকে। সো আমার মনে হয় পলিসি মেকিং এর দিক থেকে স্কুল লেভেল থেকে ই কমার্সকে স্টার্ট করে দেওয়া উচিত, তাহলে আপনার নলেজ ইমিডিয়েটলি স্টার্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, স্টুডেন্ট অবস্থায় ছেলেদের মেয়েদেরকে বা স্টুডেন্টদেরকে ই কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হয়ে যাওয়া, তাহলে প্র্যাকটিক্যালি নলেজটা হবে। এটা 2 মাস থেকে 6 মাসের জন্য হলেও এটা ভলান্টিয়ারি কাজ করা উচিত তাদের বিভিন্ন সেক্টরে, যার যেখানে ভালো লাগে, যার টেকনোলজিতে ভালো লাগবে সেখানে, কারো কাস্টমার কেয়ারে ভালো লাগলে সেখানে, মার্কেটিং যেখানে তার ভালো লাগে একদম স্কুল এন্ড কলেজ লেভেল থেকে স্টার্ট করে দেওয়া উচিত। যারা জব নিতে চায় আমি বলবো তাদেরকে একদম ফ্রি কাজ করা উচিত কোনো প্রতিষ্ঠানে, একদম গিয়ে বলা উচিত আমাকে 2 মাসের জন্য নিন, আমি ডেলিভারি দিতে চাই, আমি মার্কেটিং এ কাজ করতে চাই, আমি গ্রাফিক্স বানাতে চাই, আমি ভিডিও অ্যানিমেশন করতে চাই, আমি ওয়েবসাইট বানাতে চাই, ফ্রি কাজ করবে 2 থেকে 6 মাস। এটা যদি আমার অ্যাডভাইস বলেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তৃতীয় যে জিনিসটা সেটা হলো নেটওয়ার্কিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল ক্যাপিটাল। যত বেশি পরিমাণ এই যুগে বিজনেস করতে হলে যার নেটওয়ার্ক যত বড় হবে তার সোশ্যাল ক্যাপিটাল বড় হবে। সো সোশ্যাল ক্যাপিটাল বাড়িয়ে নেওয়া, এটা তাকে হয়তো এই মুহূর্তে বুঝবে না এটার ভ্যালুটা, যখন বিজনেসে আসবে বা কর্মক্ষেত্রে যাবে এটা তাকে অনেক বেশি সহজ করে দিবে যে কোনো টার্গেট অ্যাচিভ করতে। চতুর্থ যে জিনিসটা, যে উদ্যোক্তা হতে চায় তাকে হয়তো আমরা সবসময় বলি লেগে থাকুন লেগে থাকুন লেগে থাকুন, কিন্তু তাকে আমরা একটা ফিক্সড টাইম বলি না কতদিন লেগে থাকবেন। তো আমি যতটুকু স্টাডি আর এক্সপেরিয়েন্স, সেখান থেকে কোনো মানুষ যদি 10,000 আওয়ার, আমি ডেফিনেটলি বলতে পারি সে ওটাতে সফল হবে। সো যদি কোনো উদ্যোগ নিতে হয় তাকে 10,000 আওয়ার্স লাইফ থেকে ওই প্রজেক্টের জন্য স্পেসিফিক যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চায় সেখানে দিনরাত পড়ে থাকুক, সে 10,000 আওয়ার যত দিনে হবে তত দিনে সে সফল হবে। এখন 10,000 আওয়ার যদি কেউ মনে করেন 5 বছরে করবো তাহলে সে 5 বছরে পিছিয়ে যাবে, আর সে যদি মনে করে এটা আমি 2 থেকে 3 বছরে করবো সে কিন্তু 2 থেকে 3 বছরে সফল হবে। এটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এন্ড পড়ালেখা থেকে আমি বলছি আর কি। সো আমি বেসিক্যালি 5টা জায়গায় আপনাকে আমি ফোকাস দিলাম। নাম্বার 1 স্টাডি স্টাডি এন্ড স্টাডি। স্টুডেন্ট অবস্থায় তাদেরকে কাজে হাত দেওয়া উচিত, তার নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করা উচিত, তাকে ইন্টার্নশিপ এবং কি ইয়েতে বিনে পয়সায় কাজ করা উচিত, এবং তার স্পেসিফিক অ্যাটলিস্ট 10,000 আওয়ার্স কর্মী হিসেবে প্রতিষ্ঠানের জন্য উদ্যোক্তা হিসেবে টাইম দেওয়া উচিত, তাহলে তার সফলতা আসবে। এটাই হলো আমার শেষ কথা, এটাই আমার অ্যাডভাইস থাকবে। ধন্যবাদ ইয়াংকে, ধন্যবাদ ইজিডিপি কে এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, ধন্যবাদ আপনাকে আজকের এই চমৎকার একটা প্রোগ্রাম করার জন্য। চমৎকার চমৎকার শিপন ভাই, আসলে আপনাদেরকে আপনাদের মতো ব্যস্ত মানুষদেরকে ইয়াং পাশে পেয়েছে জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনে, এটা আসলে ইয়াং এর জন্য অনেক গর্বের বিষয় এবং ইয়াং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। এবং একই সাথে আপনাদের বলছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে যেই আপনাদের জ্ঞান থেকে আমাদের যে নলেজটাকে শেয়ার করলেন, সেই নলেজ আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে, পুরো বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রিতে তরুণ সমাজের মধ্যে, তরুণ উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে যাবে এবং এখান থেকে তারা অনেক কিছু লার্ন করতে পারবে এবং ভবিষ্যতে আপনারা ইয়াং এর পাশে থাকবেন, তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে এবং তরুণ উদ্যোক্তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে গাইডলাইন দেওয়ার পাশাপাশি আপনারা অভিভাবক হয়ে কাজ করবেন সবসময় এবং সবসময় তাদের পাশে থাকবেন। এবং ইয়াং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন চতুর্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলন এবং এই সম্মেলনে আমাদের সর্বশেষ এবং সবচেয়ে নলেজ নির্ভর একটি সেশন ছিল আজকে ই কমার্স ইন বাংলাদেশ, প্রবলেমস, চ্যালেঞ্জেস, অপরচুনিটিস অ্যান্ড সলিউশনস। আশা করি আপনারা এই সেশন থেকে, যদিও সেশনটা ই কমার্সের জন্য খুব ছোট একটি সেশন, বাট এই 1.5 ঘন্টা সেশনে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন এবং অনেক কিছু চিন্তা ভাবনা, আপনার অনেক চিন্তা ভাবনার নলেজটা বা আপনার চিন্তা ভাবনার ব্রেনটা অনেক উন্মুক্ত হয়ে গিয়েছে আশা করি। হয়তোবা আপনারা অনেক বেশি কিছু জানতে পারেননি, বাট এই নলেজ থেকে, এই শুরুটা থেকেই হয়তোবা আপনার ভবিষ্যতের কেরিয়ারটা এখান থেকে নতুনভাবে চিন্তা করার একটি সুযোগ পেয়েছেন। আশা করি আপনারা অনেক কিছু জানবেন এবং পরবর্তীতে আবার আমরা হয়তোবা আপনাদের সামনে তরুণ উদ্যোক্তা পরবর্তী সম্মেলনে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আবার এই সম্মেলনে আপনাদেরকে আমরা এরকম দেশের ইন্ডাস্ট্রি, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির টপ পজিশনের মানুষদেরকে, নলেজ নির্ভর মানুষদেরকে আপনাদের সামনে নিয়ে হাজির করব এবং একই সাথে তাদের এক্সপিরিয়েন্সকে এবং তাদের নলেজকে শেয়ার করার মাধ্যমে
আপনাদের সবার মাঝে আমাদের এই নলেজ নির্ভর মানুষের নলেজগুলোকে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ আমাদের আজকের এই গুণী মানুষদেরকে, যাদেরকে আসলে আমরা ইয়াং এর পাশে পেয়েছি এবং আপনাদের নলেজকে এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রি মানুষের কাছে ছড়িয়ে দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ইয়াং এর সাথে থাকবেন এবং সবসময় আপনাদের পাশে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখনই শেষ করে দিব। সেই সাথে বলবো, করোনাকালীন সময়ে এই মুহূর্তে আমাদের দেশে একমাত্র ইন্ডাস্ট্রি করোনাকালীন সময় সবচেয়ে ভালো একটি পজিশন হোল্ড করছে, এবং যে ইন্ডাস্ট্রি কিনা করোনাকালীন সময়ে মানুষের কর্মসংস্থানের যোগান দিয়েছে। অন্যান্য ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে আসলে মানুষ ছাঁটাই হয়েছে, সেখানে একটা মাত্র ইন্ডাস্ট্রি আমরা দেখেছি যেখানে প্রচুর পরিমাণ লোকের কর্মসংস্থান হয়েছে এবং আসলে লোক পাওয়া যায়নি, এরকম একটা পজিশন সৃষ্টি হয়েছে। সেই ই-কমার্স ইন্ডাস্ট্রির সাথে থাকবেন এবং ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই সচেতন হয়ে থাকবেন পরিবারের জন্য এবং নিজের জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।